আমরা ইতিমধ্যে 30 জন এখানে আছি আমাদের কথা শেয়ার করার জন্য। আপনারা জানেন আমরা গত ক্লাসে প্যানেল কোড নিয়ে কথা বলেছিলাম, প্যানেল কোডের কিছু সুনির্দিষ্ট কিছু ধারা নিয়ে কথা বলেছিলাম এবং আমরা যে আলোচনাটুকু করেছিলাম তার মধ্য থেকে হয়তো আপনারা অনেকেই অল্প হলেও কিছু জানতে পেরেছেন। আমি কি আপনারা যদি আমাকে অ্যালাউ করেন আমি কি গত ক্লাস থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আপনারা কি প্রস্তুত আছেন? পড়াশোনা করেছেন? গত ক্লাসটা আমরা যেসব টপিকস এর উপর আলোচনা করেছি সেগুলো পড়াশোনা নিজেরা করেছেন? জি স্যার, স্যার কোশ্চেন করেন স্যার, অসুবিধা নেই। ওকে, তো আমি যদি আপনাদেরকে বলি যে আপনার এক্সটর্শন কখন মার্ডার রবারি হয়ে যায়, তাহলে আপনি কি অ্যানসার দিবেন? এক্সটর্শন কখন রবারি হয়ে যায়? স্যার বলপূর্বক যখন দেন এন্ড দেয়ার হয়, মানে তাৎক্ষণিক হয়, তখন সেটা রবারি হয়ে যাবে। বলপূর্বক যখন, যেটা আপনি বলছেন দেন এন্ড দেয়ার মানে তাৎক্ষণিক, মানে এখনই দিতে হবে, তখনই সেটা হলো এক্সটর্শনটা যদি আপনার তাৎক্ষণিক হয় তাহলেই রবারি। রবারি, জি হ্যাঁ, খুব সুন্দর। সময়ের সাথে রিলেটেড, সময় হ্যাঁ, সময়ের সাথে রিলেটেড এইভাবে যে আপনার এক্সটর্শনটা এখনই হচ্ছে, যখন আপনার ঘটনার ব্যাপার তখনই সংগঠন হয়ে গেছে। এক্সটর্শনটা ভবিষ্যতে হতে পারে, কিন্তু যদি তৎক্ষণাৎ হয় তাহলে এটার এক্সটর্শন থাকে না, এটা হয়ে যায় রবারি। এরকমটাই আমরা বলতে চেয়েছিলাম। আপনারা কেউ একজন বলেন তো যে আমাদের থেফটের উপাদান হলো 5টা। আমরা অ্যাজ পার সেকশন 378 অফ আওয়ার পেনাল কোড 5টা উপাদান চুরির। তো 5টা উপাদান কি কেউ আছেন বলবেন আমাকে? জি স্যার, আব্দুল মান্নান বিপ্লব বলতেছি। প্লিজ। আর বলবো নাকি? জি। অস্থাবর সম্পত্তি, অন্যের দখল থেকে বিনা অনুমতিতে, হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে, না নিয়ে যাও, বিনা অনুমতিতে হস্তান্তর। তাহলে 5টা কি হলো? আসসালামু আলাইকুম। অস্থাবর সম্পত্তি অন্যের দখল থেকে বিনা অনুমতিতে মানে হস্তান্তর করা, অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে, অসৎ হস্তান্তর করা। এক্সকিউজ মি, অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে স্থানান্তর। হ্যাঁ, 5টা তো হয়নি, আপনার 3টা হচ্ছে, 4টা হচ্ছে। স্যার আমি বলি, প্লিজ বলেন, কাজী আব্দুর রহমান বলেন। অসাধুভাবে সম্পত্তি গ্রহণ, অস্থাবর সম্পত্তি হতে হবে, আর এই অস্থাবর সম্পত্তিটা অন্য ব্যক্তি দখলে থাকতে হবে এবং তার কনসেন্ট ছাড়া নিতে হবে, মানে সম্মতি ছাড়া, এবং এটা কিছুটা হলেও স্থানান্তর হতে হবে, সামান্য হলেও। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ব্যাপারটা এরকমই দাঁড়াইছে। আচ্ছা, আপনার কেউ একজন বলেন তো যাবজ্জীবন কারাদণ্ড আপনার কখন আমরা 30 বছর ধরে নেই, যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরে নেই কোন ক্ষেত্রে? যখন যাবজ্জীবন কারাদণ্ডের উল্লেখ করা হয়, মানে ইয়া করা হয় সাজা কমানোর ক্ষেত্রে। সরকার যখন সাজা কমানোর জন্য অ্যাপ্লাই করে তখন সেটাকে 30 বছর হিসেবে না হয়নি, আপনার মতো হয়নি। সাজা কমাবে কেন? কমাতে স্যার কারাদণ্ডের ভগ্নাংশ নিরূপণের জন্য, কারাদণ্ডের ভগ্নাংশ নিরূপণের জন্য। আর সরকারের ক্ষেত্রে ক্যালকুলেশন অফ ফ্র্যাকশনস। যাই হোক, তো আমি আশা করব আপনারা, আমি যে বিষয়গুলোতে কথা বলবো আশা করব যে আপনারা বাসায় নিজেরা পড়াশোনা করবেন, প্রয়োজন হলে আপনারাও
নিজেরা নিজেরা গ্রুপ স্টাডি করতে পারেন, এরকম আপনার জুম মিটিং করে গ্রুপ স্টাডিও করতে পারেন। নিজেরা নিজেরা গ্রুপ স্টাডি করলে খুব বেশি উপকার পাওয়ার সুযোগ থাকে। তো এই পর্যায়ে আমি গত ক্লাস থেকে বের হয়ে আমরা নতুন কিছু কথা বলার চেষ্টা করি। আপনারা জানেন আমি বলেছিলাম আপনাদেরকে 403 থেকে 420 আমরা কথা বলবো। এই পর্যায়ে আমি 403 দিয়ে যদি শুরু করি কথা বলা, এবং গত ক্লাসে আমরা যেমনটা শেয়ার করছিলাম যে অফেন্স রিলেটিং টু প্রপার্টি, দ্যাট ইজ প্রপার্টি অফেন্সেস। আমরা প্রপার্টি অফেন্সেস পড়াশোনা করছিলাম এবং সেটার করার অংশ হিসেবে আমরা 378 থেকে আপনার 356 পর্যন্ত দেখেছি। তো আজকে আমি সে জায়গাতেই আছি, প্রপার্টি রিলেটেড অফেন্সেস গুলোই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং কথা বলতে যে প্রথমে যেটা আসবে আপনার দুইটা কনসেপ্ট। হ্যাঁ, এখানে দুইটা কনসেপ্ট সামনে আসবে আমাদের কথা বলার জন্য। প্রথমে হলো আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। প্রথমে হলো আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এবং দ্বিতীয় যে আইটেম সেটা হলো আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এই দুইটা টপিকস আপনার আলাদা আলাদা হলেও আমি দুইটাকে একসাথে রেখে পাশাপাশি রেখে আলোচনা করতে চাচ্ছি, আপনাদের কনসেপশন যেন খুব ক্লিয়ার হয়ে যায় সেই উদ্দেশ্যে। তো প্যানেল কোডে 403 এ যেটা আছে আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, আর 405 এ যেটা আছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তো পরীক্ষায় আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় অনেক সময় এরকম প্রশ্ন হয়, দেখা যাচ্ছে যে আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই দুটোর পার্থক্য জানতে চায়। আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই দুটোর পার্থক্য আলোচনা করেন, এমন প্রশ্ন হতে পারে। আবার আপনার শুধু মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি থেকে আপনার প্রবলেমেটিক কোয়েশ্চেনও হয়। সুতরাং যেভাবেই আপনার প্রশ্ন আসুক না কেন, আমি আশা করব যে আপনারা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। তাহলে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টিটা কি, যেটা 403 তে বলা আছে, সেটা হলো কোনোভাবে যে কোনোভাবে হোক না কেন, যদি আপনার কোনো সম্পত্তি আপনার দখলে আসে এবং দখলে আসার পর সেই সম্পত্তিটা আপনি অসৎ উদ্দেশ্যে ডিসঅনেস্টলি যদি মিস অ্যাপ্রোপ্রিয়েট করেন অথবা নিজের প্রয়োজনে ব্যবহার করেন, তাহলে এই কনসেপ্টের নাম হলো মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আমি কি বললাম, আমি যদি সহজ করে কথা বলি যে কোন সম্পত্তি মানে এখানে শুধুমাত্র মুভেবল প্রপার্টি। হ্যাঁ, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি কিন্তু আপনার ইমুভেবল প্রপার্টি জমি জমা নিয়ে হয় না, বিল্ডিং নিয়ে হয় না। মুভেবল প্রপার্টি নিয়েই শুধু মিস অ্যাপ্রোপ্রিয়েশন হতে পারে, আত্মসাৎ হতে পারে। তো যদি কোনো মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি আপনি অসৎভাবে ব্যবহার করেন, এই কনসেপ্টের নামই হলো আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এখন আপনার আপনি কিভাবে মিস অ্যাপ্রোপ্রিয়েশন করতে পারেন, এখান থেকে প্রবলেমেটিক কোয়েশ্চেন হবে আমি আশা করি, এবং কি রকম প্রশ্ন হতে পারে আমি একটু হিন্ট দেওয়ার চেষ্টা করব। ধরেন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একটা পার্স পেলেন, একটা মানি ব্যাগ পেলেন আপনি রাস্তায় কুড়িয়ে। এখন এই সম্পত্তিটা আপনি, এই মুভেবল প্রপার্টিটা আপনার হাতে আছে। এটা কিভাবে পেলেন? আপনি রাস্তায় পেলেন, কোনো মালিকহীন অবস্থায় পাইলেন। এখন এটা আপনি আপনার হাতে নিলেন। এখন হাতে নিয়ে আপনার কি দায়িত্ব? যদি আপনি এটা নিয়ে বাসায় চলে যান, তাহলে এটা কি চুরি হবে? কেউ বলতে পারেন? চুরি হবে না। কেন হবে না? কারণ এটা কারোর দখল থেকে নাই, দখল থেকে নেই স্যার। হ্যাঁ, আমি বলেছিলাম যে এই ব্যাপারটা যে রাস্তা থেকে কুড়ায় নিলে কি হয় আমরা আগামী ক্লাসে বলবো, সেটাই আজকে বলার চেষ্টা করব। যে আমি রাস্তা থেকে মানি ব্যাগটা পেলাম, সেটা এখন আমার হাতে চলে আসলো। এখন আমি যদি বাসায় নিয়ে যাই, এটা চুরি হয় না। এখন ধরেন আমি বাসায় নিয়ে গেলাম, তাহলে এটা কি হলো? আমি বলতেছি এটা হলো মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। তাহলে রাস্তা থেকে
কারো অনুমতি কারো মানে আপনার মুভেবল প্রপার্টি সরায় নিলে যেহেতু মানে কারো দখল থেকে নেন নাই চুরি হচ্ছে না, কিন্তু হচ্ছে কি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এখন মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি আসলে কি হচ্ছে কিনা সেটা একটু আমরা টেস্ট করব এখন। তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কি হচ্ছে না এটা ডিপেন্ড করতেছে আপনার কিছু টেস্টের উপরে। যেমন টেস্টগুলো আপনার 403 এর এক্সপ্লেনেশন নাম্বার 2 এ ভালো করে দেওয়া আছে। আপনারা যখন নিজেরা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ তাই দেখবেন। এবং যেটা আছে সেটা যদি আমি বলার চেষ্টা করি, এরকম দাঁড়ায় যে যখন কোনো ব্যক্তি আপনার কোনো মুভেবল প্রপার্টি তার দখলে পায় বা তার দখলে চলে আসে, তার হস্তগত হয়, তখন তার প্রথম দায়িত্ব হলো রিজনেবল কেয়ার নেওয়া। কি কেয়ার? রিজনেবল কেয়ার নেওয়া যে এই প্রোডাক্টটা, এই মুভেবল প্রপার্টিটা কার, সঠিক মালিক কে, এটা খুঁজে বের করা। আর যখনই আপনি রাস্তা থেকে মানিব্যাগটা কুড়ায় ফেলেন, তখন আপনার লিগ্যাল স্ট্যাটাসটা হয় ফাইন্ডার অফ গুডস। ফাইন্ডার অফ গুডস, আপনি পণ্যটা পেয়েছেন, ফাইন্ডার অফ গুডস। আপনারা যারা সেল অফ গুডস অ্যাক্ট 1930 যারা পড়াশোনা করেছেন তারা হয়তো এটা ভালো ধরতে পারবেন, আর যারা পড়েন নাই তারাও যে বুঝবেন না তা না। সেল অফ ফাইন্ডার অফ গুডস এই কনসেপ্টটা আছে হলো আপনার সেল অফ গুডস অ্যাক্টে। তো আপনি যখন রাস্তা থেকে মানিব্যাগটা পাইলেন, এটা আপনার লিগ্যাল স্ট্যাটাসটা হলো ইউ আর এ ফাইন্ডার অফ গুডস। একটা পণ্য আপনি খুঁজে পেয়েছেন, ফাইন্ডার অফ গুডস। তো ফাইন্ডার অফ গুডস এর কিছু দায়িত্ব আছে। প্রথমে হলো টু টেক রিজনেবল কেয়ার টু ফাইন্ড আউট দ্য রিয়েল ওনার। আসল মালিককে এটা খুঁজে বের করা হলো ফাইন্ডার অফ গুডস এর প্রথম দায়িত্ব। এখন আপনি মানিব্যাগটা পাইলেন, এই মানিব্যাগটার মালিককে, আসল মালিক খুঁজতে যায় কি করবেন? আশেপাশে তাকাবেন, তাকায় দেখলেন কেউ নাই। এখন আপনি কিভাবে বুঝবেন এই মানিব্যাগটা আসল মালিককে? আপনি রিজনেবল কেয়ারটা নিবেন, রিজনেবল কেয়ার নিয়েছেন কি নেন নাই কিভাবে বুঝবো? তাহলে আপনাকে দেখতে হবে যে এটা একটা মানিব্যাগ। মানিব্যাগটা যদি আপনি মানে খুলে দেখেন, দেখবেন ওখানে একটা আইডি কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে। যদি আইডি কার্ড থাকে আপনি জেনে গেলেন এটা ওনার মানিব্যাগ। তাহলে ওখান থেকে আপনি ওনার নাম্বার যদি থেকে থাকে, সেখানে আপনি ওনাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে ওনাকে পেয়ে গেলেন। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো আপনি তো ফাইন্ডার অফ গুডস, আইন আপনাকে দায়িত্ব দিচ্ছে যখনই কোনো প্রোডাক্ট আপনার হাতে আসে, বিইং এ ফাইন্ডার অফ গুডস, ফাইন্ডার অফ গুডস হিসাবে আপনার নেক্সট স্টেপ হলো নিকটস্থ থানায় এটা প্লেস করা। এখন নিকটস্থ থানায় গেলে সেটা কি বেহাত হয়ে যাবে কিনা, থানা আবার এটাকে আত্মসাৎ করবে কিনা, সেটা আপনার টেনশন না, সেটা ভিন্ন কনসেপ্ট, সেটা থানার দায়িত্ব। তো আপনার বিইং এ ফাইন্ডার অফ গুডস, your responsibility is to communicate with local police station that এরকম একটা জিনিস পাওয়া গেছে, এটার আসল মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আসল মালিক খুঁজে পাওয়া গেলে এটা পুলিশকে সঠিক মালিককে দিয়ে দেওয়ার জন্য আপনি থানায় এটা প্লেস করতে পারেন। অথবা থানায় প্লেস না করলেও আপত্তি নাই, ইনফরমেশনটা থানায় দিয়ে আসবেন এবং বলবেন আসল মালিক যদি থানায় আসে সেই জন্য আপনার কাছে পাঠিয়ে দেয়, এবং আপনি তখন যাচাই করে সঠিক মালিককে এটা দিয়ে দিবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো হলো ফাইন্ডার অফ গুডস এর দায়িত্ব। তাহলে আপনি যখন রাস্তায় কোনো জিনিস পাইলেন, প্রথম দায়িত্ব হলো সঠিক মালিককে খোঁজা। সে খোঁজ করতে যায় আশেপাশে দেখবেন, তার সেখানে কোনো ঠিকানা থাকলে সে ঠিকানায় কথা বলবেন, সেটাও না থাকলে লোকাল থানায় কথা বলে আপনার দায়িত্ব শেষ করবেন। এই যে তিনটা দায়িত্ব বললাম, তিনটা দায়িত্ব শেষ করার পরে ওই যে মানিব্যাগটা আপনার 10 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, কেউ খোঁজ নিচ্ছে না, মানে একটা রিজনেবল পিরিয়ড, 6 মাস যে হইতে হবে ওটা আইনে বলা নাই, এটা একটা রিজনেবল পিরিয়ড। এটা রিজনেবল পিরিয়ড পার করার পরে দেখলেন যে কেউ যোগাযোগ করতেছে না, তখন ইউ অ্যাটেন্ড এ রাইট, আপনি একটা অধিকার অর্জন করেন ওই বস্তুটার উপর, তখন সেটা আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, এটাকে আর আত্মসাৎ বলার সুযোগ নাই। কিন্তু এই যে তিনটা রিজনেবল কেয়ারের কথা বললাম, ওই তিনটা রিজনেবল কেয়ার না নিয়ে যদি আপনি ওই প্রোডাক্টটা নিজের প্রয়োজনে ব্যবহার করেন, এটার নামই হলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আপনারা যারা আছেন সবাই কি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি ধরতে পেরেছেন? জি স্যার। জি জি ওকে, স্যার এটা হলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এখন আপনাকে আরেকটা জিনিস শেখাই, a misappropriation of property for a time only is also misappropriation। কিভাবে? ধরেন একটা মোটরসাইকেল একটা গ্যারেজে রাখা আছে, হ্যাঁ, ওই গ্যারেজে আপনি কোনো কারণে আপনার ব্যক্তিগত প্রয়োজনে ওই গ্যারেজে আপনি গেলেন,
গিয়ে দেখলেন যে একটা মোটরসাইকেল গ্যারেজে রাখা আছে, এটার মালিককে আপনি জানেন না, এবং আপনি ওই ওই গ্যারেজের যিনি ইনচার্জ আছে তাকে জিজ্ঞেস করলেন মোটরসাইকেলটা কার, উনি বললো মিস্টার এক্স এর। কোথায় গেছে উনি? উনি আপনার উত্তরা গিয়েছে, আসতে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। তা আপনি চিন্তা করলেন যেহেতু মোটরসাইকেলের মালিক 3 ঘন্টা সময় লাগবে ফেরত আসতে, তা আমার তো একটা কাছাকাছি একটা দূরত্বে যাওয়া লাগে, আধা ঘন্টার মধ্যে ফেরত চলে আসবো, তাহলে আমি মোটরসাইকেলটা নিয়ে যাই, যেহেতু চাবি এখানে দেওয়া আছে বা ইনচার্জের কাছে রাখা আছে, অসুবিধা কি, আমি তো 3 ঘন্টার মধ্যেই চলে আসবো, সে তো আর বুঝবে না, অথবা বুঝলেও পরে বলে দিব। এই যে আপনি এই 10 মিনিটের জন্য আপনি মোটরসাইকেলটা নিয়ে গেলেন, আপনার কাজ শেষ করে আবার গ্যারেজে রেখে দিলেন, এই রেখে যে দিলেন, রেখে দেওয়া আপনার দায়িত্ব, আপনি কিন্তু অব্যাহতি পাচ্ছেন না। আইন বলছে এই যে 10 মিনিটের জন্য, 10 সেকেন্ডের জন্য আপনি অন্যের সম্পত্তি, মুভেবল প্রপার্টি নিজের প্রয়োজনে ব্যবহার করছেন তার অনুমতি ছাড়া, দিস ইজ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আপনি বলতে পারবেন না আমার বিরুদ্ধে মামলা চলবে না, কেন? কারণ আমি তো মোটরসাইকেল 10 মিনিটের জন্য নিয়ে আবার ঠিক জায়গায় রেখে দিয়েছি। কিন্তু 403 কনসেপ্টটাই হলো আপনি পার্মানেন্টলি ইউজ করেন অথবা ফর এ মুভমেন্ট ইউজ করেন, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে 10 মিনিটের ফর এ মুভমেন্ট ইউজ করলেও মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি চিরতরে হইতে হবে তা না, অপরাধ হয়ে গেছে, এখন আপনি মোটরসাইকেল ফেরত দিয়ে দিচ্ছেন, সেটা ভিন্ন টপিকস, কিন্তু মাঝখানে আপনার 403 এর অপরাধ হয়ে গেছে। এই কনসেপ্ট গুলা যেটা আমি আলোচনা করছি এটার নাম হলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। অন্যদিকে সেকশন 405 405 এ যেটা আছে সেটা হলো আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের সাথে এই মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের পার্থক্যটা কোন জায়গায়? মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে আপনি দেখছেন যে প্রোডাক্টটা আপনার হাতে যে কোনো ভাবে আসছে, রাস্তায় পড়েছিল, গ্যারেজেই ছিল, আপনি ওই প্রোডাক্টের কাছে গেছেন। কিন্তু ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের ক্ষেত্রে ওই প্রোডাক্টটা আপনাকে ইন্টারেস্ট করতে হবে, আপনাকে দায়িত্বে রাখতে হবে। মানে আপনার কাছে একটা মুভেবল প্রপার্টি কেউ গচ্ছিত রেখে গেছে, দায়িত্ব দিয়ে গেছে, ওই আপনাকে যখন দায়িত্ব দিয়ে গেছে বা এই জিনিসটা দেখে রাখেন বা এটা খেয়াল রাখবেন বা এটা আপনার কাছে থাকুক, 2 দিন পরে এসে নিয়ে যাব, যখন কোনো একটা প্রোডাক্ট, কোনো ব্যক্তি কোনো একটা প্রোডাক্ট আপনার দায়িত্বে দিয়ে যায়, সুনির্দিষ্টভাবে আপনাকে দায়িত্ব দিয়ে বুঝায় দিয়ে যায়, তখনই কনসেপ্টের নাম হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। দায়িত্ব আপনার কাছে দিয়ে গেল আর আপনি সেটা নিজের প্রয়োজনে ব্যবহার করলেন ফর এ মোমেন্ট অর পার্মানেন্টলি, অথবা আপনি ধ্বংস করে ফেললেন, ভেঙে ফেললেন, নষ্ট করে ফেললেন, এই কনসেপ্টের নাম হলো ব্রিচ অফ ট্রাস্ট। মানে সহজ কথায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের পার্থক্যটা কোন জায়গায়? মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে প্রপার্টিটা আপনাকে কেউ দিয়ে যায় না, আপনি রাস্তায় পেতে পারেন অথবা প্রপার্টিটা যেখানে ছিল সেখানে আপনি যাইতে পারেন, গেলে যাওয়ার পরে ওটাকে আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করলেন, ওটা হলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। অন্যদিকে ব্রিচ অফ ট্রাস্ট হলো প্রোডাক্টটা আপনাকে দায়িত্ব বুঝায় দিয়ে গেছে, অরিজিনাল যিনি মালিক সে আপনাকে প্রোডাক্টটা দখল বুঝায় দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে, দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে ট্রাস্ট শব্দটা হলো ট্রাস্ট, তারপরে হলো ব্রিচ, ট্রাস্ট, ব্রিচ অফ ট্রাস্ট, এটা হলো ব্রিচ অফ ট্রাস্ট। তো ট্রাস্ট না করলে ব্রিচ হবে কোত্থেকে? তো ট্রাস্ট মানে কি? দায়িত্ব, দায়িত্ব বুঝায় দিয়ে যাওয়ার পরে তাহলে যখন ওই যে আমি যদি আরেকবার ওই এক্সাম্পলটা আপনাকে দেই, ওই মোটরসাইকেলটা আপনার আপনার গ্যারেজে আপনার কাছে দায়িত্ব দিয়ে গেছে, আপনার গ্যারেজে, আপনি গ্যারেজ ইনচার্জ, আপনার গ্যারেজে আপনাকে দায়িত্ব দিয়ে গেছে, ভাই গ্যারেজে রাখেন। আপনারা দেখেন তো যে বিভিন্ন শপিং মলে আপনার মোটরসাইকেল গুলো ভাড়াতে রেখে দেয়, আপনার ইনচার্জে রেখে গেছে 2 ঘন্টার জন্য। এখন আপনি মনে করলেন যে 2 ঘন্টার মধ্যে তো সে আসবে না, আমাকে দায়িত্ব দিয়ে গেছে, চাবিও আমার কাছে সব বুঝাই দিয়ে গেছে, আমি একটু আপনার হাওয়া খেয়ে আসি মোটরসাইকেল দিয়ে। এই যে আপনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরেও 2 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য মোটরসাইকেল ইউজ করলেন, এটা হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আর আগেরটা যেটা ছিল আপনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন না, আপনার সামনে এনি হাওয়া আসছে, সেটা হলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। তাহলে একটা হলো ক্রিমিনাল ব্রিচ অফ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, আর একটা হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি আপনি করেন 3 বছরের জেল অথবা শাস্তি অথবা জরিমানা অথবা 2 বছর। আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট যদি আপনি করেন 406 বলছে 3 বছর অথবা ফাইন অথবা বোথ। এই হলো আপনার দুটার কনসেপ্ট। আর এখান থেকে প্রশ্নটা হবে
বার কাউন্সিল পরীক্ষা বেসিক্যালি প্রবলেমেটিক। ওই যে আমি যে প্রবলেমগুলো আপনাদের এক্সাম্পল গুলো দিলাম, এগুলোর মতো করে আপনার এক্সাম্পল দিবে যে এখানে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে না ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। আপনার বা এই অবস্থায় এরকম বলতে পারে যে যিনি মোটরসাইকেল রেখে গেছেন সে এসে দেখলো মোটরসাইকেলটা কেউ একজন ইউজ করছে, এবং সেটা বুঝতে পারছে মিস্টার এক্স ইউজ করছে। এখন এই যে মোটরসাইকেলের মালিক, আপনি একজন লয়ার, আপনার কাছে আসছে পরামর্শের জন্য, আপনি ওই ব্যক্তিকে কি পরামর্শ দিবেন? কেউ একজন বলেন তো কি পরামর্শ দিবেন যদি উনি আপনার কাছে আসে? প্লিজ। যেহেতু তার অনুমতি ব্যতীত তার জিনিস ইউজ করা হয়েছে, যদিও তার কাছে গচ্ছিত রাখা হয়েছে, কিন্তু এটা ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। মানে তার কাছে যে বিশ্বাস করে রাখা হয়েছিল সে বিশ্বাসটা ভঙ্গ করছে সে, এই জন্য তাকে 406 অনুযায়ী সাজা পেতে হবে আর কি। ওকে, তাহলে আপনি উকিল হিসেবে মানে বার কাউন্সিলের রিটেন পরীক্ষাতে আপনার প্রশ্নটা অ্যান্সারটা লিখতে হবে সুন্দর করে। তাহলে সেখানে আপনি লয়ার হিসেবে অ্যাডভাইস করবেন যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে যিনি সংশ্লিষ্ট ব্যক্তি তার বিরুদ্ধে পেনাল কোডে 406 ধারা অনুযায়ী মামলা রুজু করা যেতে পারে। বুঝা গেছে? তাহলে এইভাবে যদি আপনি টু দ্য পয়েন্টে অ্যান্সারটা করতে পারেন, কেউ একজন বলছিলেন না 6 পেজ না 12 পেজ, এগুলা কিছুই লাগবে না, 2 পেজেই আপনি নাম্বার পেয়ে যাবেন। টু দ্য পয়েন্টে যদি অ্যান্সার করতে পারেন। স্যার একটা বিষয়, প্লিজ। সেটা হচ্ছে যে টাকার বিষয়টা কি সেম হবে? কেউ আমার কাছে টাকা গচ্ছিত আছে, আমানত আছে, তখন আমি চিন্তা করলাম যে আমার কাছ থেকে নিবে হচ্ছে 1 মাস পরে, এর মধ্যে হঠাৎ আমার কোনো একটা প্রবলেম দেখা দিল, মানে যেটার জন্য আমার এই টাকাটা খুবই দরকার এবং আমি উইদিন শর্ট টাইমের মধ্যে সেটা ম্যানেজ করে ফেলতে পারবো, কিন্তু মানে আমি খরচ করলাম, আবার এটা যথাসময়ে। ওকে, বুঝছি আপনার প্রশ্ন, বুঝছি। এখন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। তাহলে মানে whether money is property or not, এটাই তো কোশ্চেন। মানি যদি প্রপার্টির মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হবে, আর যদি মানি যদি আপনার প্রপার্টির মধ্যে অন্তর্ভুক্ত না হয় তাহলে আপনার এটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হবে না, তাই তো? এখন কেউ বলেন তো মানি কি প্রপার্টি আর প্রপার্টি না? জি, প্রপার্টি। প্রপার্টি কি কিরকম প্রপার্টিটা? মুভেবল প্রপার্টি। মুভেবল আর রিমুভেবল? অবশ্যই movable। মুভেবল। মুভেবল। জি, মানে টাকার আপনি 500 টাকার নোট 500 টাকার নোট এই পকেট থেকে ওই পকেটে নেওয়া যায়, এজন্য মুভেবল। জি, সম্মতি নাই। চাহিদা মাত্রই আর বাহক চাহিদা মাত্রই আর বাহককে দিতে বাধ্য থাকে। চাহিদা মাত্র বাকি দিতে। এক্সচেঞ্জ করা। ওকে, ওকে, তাহলে এরকমই ব্যাপারটা। আপনার আপনার টাকা এরকম করলেও আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে। এখন আপনারা এটা মনে করেন না যে আপনারা, মানে আমি ক্লিয়ার করতেছি ব্যাপারটা। ধরেন আপনাকে 5000 টাকা রেখে গেছে আপনার কাছে গচ্ছিত, ক্লিয়ার? এখন 500 টাকার নোট রাখছে 10টা, 1000 টাকার নোট রাখছে একটা, 50 টাকার নোট রাখছে একটা। তো ওখান থেকে আপনি আপনার ভাঙতি প্রয়োজন বলে আপনি 1000 টাকার নোট রেখে 2টা 500 টাকার নোট সরাই ফেলছেন, তাই বলে কি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে? জি না। বলেন কেউ হবে? জি না। না না, তা বলে কি হবে না। হ্যাঁ, বুঝছেন যে ওখান থেকে একটা মানে আপনি তো এটা মিস ইউজ করেন নাই, তাই না? জি, অসৎ উদ্দেশ্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আপনাকেও পরবর্তীতে উনি যখন টাকা নিতে আসবে আপনাকে অস্বীকার করতে হবে, বুঝছেন? অস্বীকার করলে আপনি এটা ব্রিচ অফ ট্রাস্ট হবে আর কি। আর যদি স্বীকার করেন টাকা দিয়ে দিবেন। এখন টাকা দেওয়ার সময় উনি যে 500 টাকা নোট দিছিল ওই টাকাই ওই নোটই দেওয়া লাগবে, তা তো না। জি না। ওকে, এখন এই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট থেকে এরকম ভাবে প্রশ্ন চিন্তা করবেন। আর পরীক্ষায় আসার মতো প্রশ্ন হলো আপনার 407, 8, 9। মানে মানে আসার মতো মানে আমি বলতে চাচ্ছি প্রবলেমটা 7, 8, 9 থেকে ওনারা মানে তৈরি করার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই ক্যারিয়ার, মানে যিনি পরিবহনটা মানে মালামালটা পরিবহন করতেছে, ধরেন কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসে আপনি আপনার মায়ের জন্য একটা শাড়ি পাঠাবেন, তো কুরিয়ার আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যা আপনার শাড়িটা আপনার মায়ের ঠিকানায় পার্সেল করে আসলেন। এখন এই কুরিয়ার সার্ভিস আপনার শাড়িটা মেরে দিছে, তাহলে এটা ব্রিচ অফ ট্রাস্ট বাই ক্যারিয়ার, যারা পরিবহন করে আর কি। তো মানে এরকম প্রবলেমটা সাজাতে পারে আর কি, যে ক্যারিয়াররা করলে কি হবে। তো
নরমাল শাস্তি হলো 3 বছর, আর ক্যারিয়াররা যিনি পরিবহন করেন তারা যদি এরকম কাজ করেন তাহলে 7 বছর। শাস্তিটা বাড়তি, শাস্তিটা একটু বেশি, কিন্তু ওই প্রবলেম কোশ্চেনটা সাজানোর জন্য ওনারা 407 এর হেল্প নেয় আর কি, মানে একটা ঘটনা সাজানোর জন্য আর কি 408 এর হেল্প নেয়। কিরকম? 408 হলো আপনার ক্লার্ক অর সার্ভেন্ট, অফিসের পিয়ন, বাসার কাজের ছেলে কাজের মেয়ে, অফিসের যারা স্টাফ। ধরেন আপনি ফর এক্সাম্পল আমি একজন গভর্নমেন্ট অফিসার, ফর এক্সাম্পল, হ্যাঁ, আমি গভর্নমেন্টের অফিসার, আমার রুমে কিছু ম্যাটেরিয়াল ফার্নিচার আছে, মালামাল আছে সরকারি, এখন আমি ওগুলোর দায়িত্বে, বা আমার যিনি স্টাফ আছেন তিনি এগুলোর দায়িত্বে। এখন আমার রুম থেকে হঠাৎ করে একটা চেয়ার নাই, আমার স্টাফ বলতে পারে না, আমিও বলতে পারি না, অথরিটি চেয়ার চাচ্ছে, আমি দিতে পারি না, আমার স্টাফও কোনো অ্যান্সার দিতে পারে না, তাহলে এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই ক্লার্ক হবে, কারণ আমার দায়িত্বে এই চেয়ার ছিল। বুঝা গেছে কথাটা? তো এরকম ক্ষেত্রে আপনার শাস্তি হবে 7 বছর। এটা হলো 409 এর एग्जांपल আর কি, যে ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, ব্যাংকার, মার্চেন্ট, এজেন্ট। আপনারা 407, 8, 9 বাসায় নিজেরা পড়াশোনা করবেন। আর হলো 403 আর 5 থেকে ঘটনার 403 এবং 5 এর ফ্যাক্টের সাথে আপনি 7, 8, 9 এর যে ব্যাপারটা আছে মিলা প্রবলেমেটিক কোশ্চেনের চিন্তা করবেন, দেখবেন যে প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর 409 থেকে যাবজ্জীবন এবং 10 বছর না? যাবজ্জীবন এবং দণ্ড। হ্যাঁ হ্যাঁ, যাবজ্জীবন হবে। জি স্যার, সরকারি অফিস কর্মচারী করলে যাবজ্জীবন। হ্যাঁ, এবার আসেন আরেকটা ভাইটাল একটা আরেকটা কোশ্চেন আছে, ইস্যুস, যেটা আপনাদের অনেকের জানা আছে, আমি মনে করি অনেকের জানা নেই। সেটা হলো, আমরা এতক্ষণ কি পড়াশোনা করেছি? মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আর তার আগের দিন পড়েছিলাম থেফট, এক্সটর্শন, রবারি, ড্যাকয়েটি, এই 4টা, আর আজকে 2টা, 6টা। এখন যদি আমরা 410 নম্বর সেকশনের দিকে মনোযোগ দেই, ওখানে হেডলাইনের নাম হলো স্টোলেন প্রপার্টি, চোরাই মাল। চোরাই মাল কোনটা? এই হেডলাইন দেওয়া আছে 410-এ। তো 410-এ এই হেডলাইনে আপনার স্টোলেন প্রপার্টি কোনটা, কোনটা চোরাই মাল? এখানে আপনার থেফট, এক্সটর্শন, রবারি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই 5 উপায়ে অর্জিত সম্পত্তিকে বলা হয় চোরাই সম্পত্তি। আপনারা অনেক সময় শুনেন না এটা চোরাই মাল। চোরাই মাল বলতে মানে কি সে চুরি করে আনছে? শুধু চুরি করে আনছে তা না, এই থেফট, এক্সটর্শন, রবারি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই 5 উপায়ে অর্জিত সম্পত্তির নাম হলো চোরাই মাল, স্টোলেন প্রপার্টি। আপনারা কি ধরতে পেরেছেন আমাকে? জি স্যার। জি স্যার। তাহলে ওই যে আপনাদের তো সামনে ইয়ে নাই, মানে এমসিকিউ পরীক্ষা না, যদি এমসিকিউ পরীক্ষা হয়তো এটা খুবই আলোচিত টপিক, যে নিচের কোনটি চোরাই মাল। অপশন দিত যে আপনার মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের ফলে গৃহীত সম্পত্তি, আপনি চিন্তা করতেন চোরাই মাল আবার আত্মসাতের সাথে মিলে মানে হয় নাকি, এরকম চিন্তা করতেন না অনেকে, যে চোরাই মাল তো আত্মসাৎকৃত সম্পত্তি, তো চোরাই মাল হতে পারে না, তাই না? এরকম আর কি অনেকে চিন্তা করে। তো আমি যেটা বললাম আপনারা একটু জেনে রাখবেন, ভাইবা বোর্ডে আপনাদেরকে ধরবে এটা, যে চোরাই মাল কোনগুলো: থেফট, এক্সটর্শন, রবারি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই 5 উপায়ে অর্জিত সম্পত্তি হলো চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি। এবং যারা চোরাই মাল নিজেদের দখলে রাখে তারা ওই যারা চুরির সমপরিমাণ শাস্তি, যেটা 3 বছর, সেটা হয়েছে। মানে আপনি চুরি করে 3 বছর, আর এটা চোরাই মাল, এটা আপনি জেনেও এটা আপনার কাছে রাখছেন, এটার জন্য আপনার 3 বছর আইনে নির্ধারণ করা দেওয়া আছে। এবার আমি যদি আপনাদেরকে খুব ছোট করে একটা एग्जांपल দেই, আমি যখন নেত্রকোনায় আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলাম, তো ওখানে একটা ঘটনা এরকম, আমার কোর্টে এরকম একটা মামলা ছিল যে একজন লোক আপনার বাসের কন্ট্রাক্টর, সে একজন বাসের প্যাসেঞ্জারের কাছ থেকে আপনার তার ব্যাগটা ম্যানেজ করে চুরি করছে। তো সেই ব্যাগের ভিতরে আপনার স্বর্ণ অলংকার ছিল। তো বাসের কন্ট্রাক্টর সেটা চুরি করে আপনার বাস স্ট্যান্ডের কাছে একটা স্বর্ণের দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছে কম দামে, এবং সেই স্বর্ণের দোকানদার জানে বা জানতো বা ওই বাস কন্ট্রাক্টরের সাথে তার একটা সম্পর্ক আছেই ছিল, যে সে এইভাবে চুরি করে নিয়ে আসে, সে এইভাবে রেখে দেয়, অল্প দামে রেখে দিয়ে সে বিক্রি করে আর কি। এখন মামলা হয়েছে ওই বাস কন্ট্রাক্টরের বিরুদ্ধে। বাস কন্ট্রাক্টর শেষ পর্যন্ত চোরাই মালগুলা কোথায় আছে পুলিশের কাছে বললে, পুলিশ সেভাবে ওই দোকানে গিয়ে আপনার সেই দোকান থেকে চোরাই মাল উদ্ধার করে, মানে স্বর্ণ অলংকার উদ্ধার করে। এবং স্বর্ণ অলংকার গুলা যে চোরাই, সেটা ওই
স্বর্ণের দোকানদার জানতো, সেজন্য পুলিশ ওই বাস কন্ট্রাক্টর আর স্বর্ণের দোকানদার দুইজনকেই আপনার অন্তর্ভুক্ত করে চার্জশিট দিয়েছে। এবং সেই মামলায় সাক্ষী নিয়ে আমিও দেখেছি যে আপনার বাস কন্ট্রাক্টর এবং স্বর্ণের দোকানদার আহ, দুজনেই জানতো এটা চুরি মালামাল, এবং বাস কন্ট্রাক্টর যতটুকু দায়ী তার চেয়ে আমার মনে হয় যে আপনার স্বর্ণের দোকানদার আর বেশি দায়ী, কারণ সেই তাকে মানে চুরি করার জন্য বলে আর কি। মানে সেই হলো মূল আপনার কি বলবো মাস্টার মাইন্ড এই আপনার স্বর্ণের দোকানদার। তো ওই মামলায় দেখা গেছে আমি যিনি চুরি করছে সার্বিক বিবেচনায় ওনার 2 বছরের মতো শাস্তি হয়েছে, আবার আপনার যিনি স্বর্ণের অলংকার রেখেছেন তাকেও 2 বছরের সাজা আমার দেওয়ার সুযোগ হয়েছিল। তার মানে আপনার চোরাই যিনি চুরি করতেছেন আর যিনি চোরাই মালটা গ্রহণ করতেছেন রাখতেছেন তার দখলে, সেটা সমশাস্তি পাওয়ার সুযোগ আছে। তবে আপনি যদি গুড ফেইথে রাখেন এবং আপনি আদালতকে দেখাতে পারেন যে আপনি এটা আপনার দখলে আছে কিন্তু এটা যে চোরাই মাল এটা আপনি জানতেন না, তাহলে আপনাকে শাস্তি দেওয়ার সুযোগ নাই। যদি আপনার নলেজে না থাকে তাহলে চলে ইন্টেনশন এবং knowledge দিয়ে। তো আমি যে মামলার কথা বললাম সেই মামলায় ওই স্বর্ণের দোকানদারের নলেজ তো আছেই, বরং সেই মাস্টার মাইন্ড, ওকে দিয়ে শুধু আনায় আর কি, বুঝছেন? তো এরকম ক্ষেত্রে আপনার 411 দ্বারাই যিনি চোরাই মাল জেনে শুনে রাখবেন, সে 411 দ্বারাই তারও শাস্তি হবে। ভাইবা বোর্ডে আপনাকে এটা ধরবে ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা ভাইবা বোর্ডে যাবেন, সেই জন্য ইনশাআল্লাহ 411 থেকে আমি কথাটা বলে রাখলাম। ইনশাআল্লাহ। ওকে, তারপরেও যদি আপনার কিছু 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 ক্রিটিক্যাল ইয়ে থাকে, মানে যারা ভাইবা নেয় মানে সবাই তো একরকম হয় না, তো কেউ কেউ আবার আপনার 414 থেকেও প্রশ্ন ধরে যে আপনার ওই স্বর্ণের দোকানদার ধরেন এতগুলো স্বর্ণ নিয়ে আসছে, সে লুকাইতে পারতেছে না, মানে সে ওগুলো গুছায় রাখতে পারতেছে না, তো আপনি তাকে কি হেল্প করলেন ওই চুরাই মালগুলা আপনার লুকানোর জন্য গুছায় রাখার জন্য, আপনার বেহাত করানোর জন্য আপনি তাকে হেল্প করলেন, মানে অ্যাসিস্ট করলেন। তো যিনি অ্যাসিস্ট করলো তারও 3 বছরের শাস্তি 414 অনুযায়ী। ধরেন আপনি স্বর্ণের দোকানদার তার যে অ্যাসিস্ট্যান্ট আছে, দোকানের যে কর্মচারী আছে, তার কথা মিন করা হচ্ছে এখানে আর কি। সে যদি হেল্প করে, সেও যদি এটাতে অন্তর্ভুক্ত থাকে, ওই দোকানের কর্মচারীও 3 বছর 414 অনুযায়ী। ওকে, আমরা তাহলে এই টপিকটা মানে মোটামুটি এখানে রেখে দিতে চাই। প্রপার্টি রিলেটেড হচ্ছে, সুযোগ হলে আমরা আবার ইনশাআল্লাহ কথা বলবো। এখন 415 থেকে 420 যে একটা কনসেপ্টটা, বিষয় যে ডাকাতির সম্পত্তিটা তাহলে কি হবে ওটা যদি কারো কাছে রাখে? এই তো এই তো আপনি কি আপনার নাম কি বলেন তো প্লিজ আরেকবার? হ্যাঁ আরেকবার বলেন প্রশ্নটা আরেকবার করবেন। আমরা তো চোরের সম্পত্তিতে 5 প্রকার পেলাম, কিন্তু ডাকাতির সম্পত্তিটার কি হবে যদি ওকে, ডাকাতির মারুফুল সম্পত্তি? ইসলাম। ওকে, এবার দেখেন আপনি কি গত ক্লাস করছেন? জি জি করে। আচ্ছা, তো গত ক্লাস করলে আপনি এই প্রশ্ন করলে তো কষ্ট পাবো আমি। ডাকাতির সাথে রবারির পার্থক্য আছে? ডাকাতি আর রবারি তো একই জিনিস, সংখ্যার পার্থক্য আছে। সংখ্যার পার্থক্য আছে। তো এখন আপনি মূল জিনিসটা এক, হ্যাঁ মূল জিনিসটা এক, সেটা আর কি। জিনিস তো একই আপনার চুরি এবং বলপূর্বক গ্রহণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল জিনিস তো একই, শুধু এখন যদি আপনার সংখ্যায় 5 জন হয় তাহলে এটা ডাকাতি হয়, জি। 6 জন হয় ডাকাতি হয়, আদালত তো রবারি তো। আচ্ছা আচ্ছা জি। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি 403 এবং 405 এর মধ্যে আর কি, 403 তে বলছেন যে অস্থাবর সম্পত্তি, 405 কি অস্থাবর এবং স্থাবর উভয় সম্পত্তি হবে? হ্যাঁ, প্রপার্টি। আর প্রপার্টি মানে আপনারা 403 তো মুভেবল প্রপার্টি সুনির্দিষ্ট বলেই দিছে, জি জি। আর 405 আপনার প্রপার্টির কথা বলছে। তো প্রপার্টি কাকে বলে এই বিষয়টা যদি আপনি মানে ভালো বুঝতে চান, তাহলে সবচেয়ে সুন্দর সংজ্ঞা দেওয়া আছে আমাদের সংবিধানে। সেই সংবিধান থেকে আপনাকে হেল্প নিতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই প্রপার্টি। তো প্রপার্টি ওখানে সংবিধানে যেটা বলছে যে আপনার প্রপার্টি বলতে, আর ইনফ্যাক্ট আপনারা জানেন কিনা নিশ্চয়ই জানেন, প্রপার্টির সংজ্ঞা বাংলাদেশের সংবিধান ছাড়া অন্য কোন আইনে নাই। বাংলাদেশের কোন আইনে প্রপার্টির সংজ্ঞা নাই। বাংলাদেশের আইনে কি আছে? মুভেবল প্রপার্টি কাকে বলে তা আছে, ইমুভেবল প্রপার্টি কাকে বলে তা আছে, ট্যানজিবল বিভিন্ন রকমের প্রপার্টি কিরকম বিভিন্ন আইনে দেওয়া আছে। কিন্তু প্রপার্টি শব্দটা দিয়ে কি বোঝায়
এটার সংজ্ঞা কোনো আইনে সুনির্দিষ্টভাবে আসে নাই, আসছে কোন জায়গায়, বাংলাদেশের সংবিধানে। সেই সংবিধান থেকে আপনি হেল্প নেবেন, সেখানে বলছে মুভেবল, ইমুভেবল, টানজিবল, ইনটানজিবল, কর্পোরাল সব ধরনের প্রপার্টি হলো প্রপার্টির মধ্যে পড়বে। সুতরাং ব্রিচ অফ ট্রাস্টের আওতাটা অনেক বড়, অনেক বড়। ধরেন আপনার বুদ্ধিটা কেউ অপব্যবহার করছে, এই আপনার কপিরাইট, প্যাটেন্ট, ডিজাইন, এগুলা জানা আছে না আপনাদের অনেকেরই, যারা এই লাইনে প্র্যাকটিস করেন অনেকেরই জানা আছে, সেগুলো আপনার প্রপার্টি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এখানে যদি সংজ্ঞা আসে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ অথবা অপরাধজনক বিশ্বাসভঙ্গ অথবা প্রতারণা, এক্ষেত্রে সংজ্ঞার পাশাপাশি যে শাস্তিগুলো আছে, অপরাধজনক সম্পত্তি আত্মসাতের শাস্তি হলো 404 দ্বারা, এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের সাথে শাস্তি 407, 8, 9, এইভাবে চিটিং এর শাস্তি যে কয়েকটা আছে 419, 20, 17, এই সবগুলা কি দেওয়া যাবে? কোথায় দিবেন মানে যদি সংজ্ঞা আসে তাহলে সংজ্ঞার পাশাপাশি শাস্তি, এবং শাস্তি তো মূলত একটি দ্বারাই আছে, অন্যান্য দ্বারাও শাস্তি আছে। জি ঠিক আছে, কিন্তু আপনার সংজ্ঞার ডেফিনেশনের সাথে তো পানিশমেন্টের খুব বেশি সম্পর্ক নাই। হোয়াট ডু ইউ মিন বাই, আপনারা যারা আছেন আপনারা মিউট করে রাখেন। সাইদুর রহমান বাসায় কথা বলতেছেন, আপনি মিউট করে দেন, তাহলে বাসায় কথা বলতে পারবেন, অসুবিধা হবে না তো? সরি স্যার। ওকে, তো আমরা যে জায়গায় ছিলাম, যে আপনার ডেফিনেশনের সাথে পানিশমেন্টের সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু আপনার পানিশমেন্ট দিয়ে দিলে আপনারা খারাপ হয় না, কিন্তু এটা মানে না দিলে কোনো অসুবিধাই হবে না। দিলে আপনার বলবো না খারাপ হচ্ছে, আপনার তথ্যটা দেওয়া থাকলো, সময় সুযোগ থাকলে দিয়ে দিবেন, কিন্তু ডেফিনেশন চাইলে ওই অপরাধের শাস্তি কত ওটা দেওয়াটা নট নেসেসারি, কিন্তু দিয়ে দিলে আপনার হাতে সময় থাকলে আপনি দিতে পারেন, আমি বাধা দিচ্ছি না। ওকে, আমার একটা প্রশ্ন ছিল স্যার, সময় দিলে ভালো হতো। জি তোফাজ্জল। জি স্যার, কারণ প্রশ্ন করতেছে এই কারণে, চুরি যেভাবে বুঝাচ্ছিলেন আমি চাচ্ছিলাম যে মিস অ্যাপ্রোপ্রিয়েশনটা এইভাবেই বুঝি, কিন্তু একটা আমার খটকা লাগলো যে আমি সংজ্ঞাতে যা পড়লাম বুঝলাম ওইখানে বলা আছে অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করতে হবে, কিন্তু আপনি যে মোটরসাইকেলের যে এক্সাম্পলটা দিলেন যে কোনো দোকান থেকে আধা ঘন্টার জন্য রেখে গেল একজন লোক, আমি এটা 5 মিনিটের জন্য নিয়ে গেলাম, এটা কিভাবে অসাধুভাবে ইয়াটা হলো, আত্মসাৎ হলো? শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, নেট প্রবলেম করতেছে স্যার, শোনা যাচ্ছে না। স্যারের মনিটরিং প্রবলেম হচ্ছে, একটু লিভ হয়ে গেছে স্যার, কিছুই বুঝতে পারতেছি না। একটু ওয়েট করেন, অধৈর্য হওয়ার দরকার নেই, নাই মনে হয় ইয়ে হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, স্যার ঢুকবেন আবার, স্যার মনে লিভ হয়ে গেছেন, আচ্ছা একটু অপেক্ষা করেন, স্যার আসবে। অসাধুভাবে আত্মসাৎ অল্প সময়ের জন্য হয়, আবার অনেক সময়ের জন্য।
অনেক সময় দেখা যায় যে কারেন্ট চলে যায়, এটা প্রবলেম। তখন জি স্ট্যান্ড আবার রিপ্লেসমেন্ট করে ল্যাপটপ থেকে বা কম্পিউটার মোবাইলে আসে আবার ক্লাস, একটু প্রবলেম হয় আর কি। হতে পারে স্যারের বাসায় কারেন্ট চলে গেছে। জি জি আমরা অপেক্ষা করি স্যার ঢুকবেন ইনশাল্লাহ। বাংলাদেশ টেলিভিশন এক আচ্ছা, সময় দেখি। কারিগরি সংযোগের কারণে মাঝে মাঝে ব্রেক দিত, ছোটবেলায় দেখতাম। স্যার সাথে কি অফলাইনে একটু কথা কিবরিয়া ভাই প্লিজ হেল্প মি, আজকে কি পেনাল কোড খেলা হচ্ছে? আজকে তো পেনাল কোড ক্লাস হওয়ার কথা ছিল ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু লেট করে জয়েন করেছি। আমাদের গ্রুপে আমি তো আইডিয়া দিয়ে দিই তো প্রতিদিনই যে ক্লাস হবে কোন সাবজেক্ট, তবে স্পেসিফিক পড়াটা আমার নোট থাকে না। কারণ হলো যে এখানে আমার কাছে তো সবকিছু লেখা থাকে না, এজন্য একটু যদি পড়াটা যদি কেউ দিয়ে দিতেন, মানে এই জাস্ট এই গ্রুপে একটু পড়াটা যদি কেউ দিয়ে দিতেন যে স্যার বাসায় পড়া দিচ্ছে, তাহলে অনেকের বুঝতে সুবিধা হতো আর কি। আর যদি কারো সমস্যা হয় তাহলে পরবর্তী আমাকে দিতে হবে আর কি, যেহেতু অনেকে এক্সপেক্ট করে, তাহলে আমাকে নোট রাখতে হবে স্যারের পড়াটা। কিবরিয়া ভাই আপনাদের এই যে মানে ক্লাস কখন শিডিউলটা কি জানা যাবে? শিডিউল হচ্ছে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি নরমাল শিডিউল, অ্যাবনরমাল হওয়ার আগ পর্যন্ত। সেক্ষেত্রে 7:15 ক্লাস হবে ইনশাল্লাহ। যদি কোনো কারণে কোনো স্যার আগে পড়ে নেন, ওটা হচ্ছে অ্যাবনরমাল প্ল্যান হবে আর কি। সেক্ষেত্রে আমরা এই সামনের সপ্তাহ থেকে ক্লাসের পরিমাণটা বাড়াই দেবেন। 26 রবি মঙ্গল রবি মঙ্গল বৃহস্পতি। জি আগামী শনিবারে কি কাসেম আলম স্যারের কোনো ক্লাস আছে নাকি? না, আমাদের এখানে বসার ব্যবস্থা আছে না? রবিবারের দিন আমাদের হচ্ছে মাহবুব স্যারের ক্লাস সন্ধ্যা 6:00। শনিবারের বিষয়টা আমি দেখি স্যারের সাথে কথা বলে। স্যার ঢুকছেন বা কেউ জানি দিয়েছেন এটা যে কাসেম আলম স্যারের বললাম কিবরিয়া ভাই, আমিও হয় মনে হয় কোনো কারণে আপনার মিস করেছি, আমাকে নতুন করে আবার ঢুকতে হলো। মোটা আছে ওই যে নেট মনে প্রবলেম ছিল স্যার, হয়তো অনেক সময় লেট পাইছি পাইছি। তো আমরা কি কথা বলা শুরু করতে পারি সেকেন্ড টাইম? অবশ্যই অবশ্যই, জি স্যার, জি জি প্লিজ, জি প্লিজ। তাহলে আমরা এই পর্যায়ে যে জায়গাটায় আছি, এটা হলো চিটিং। 415 থেকে 420 বা আপনার 424 পর্যন্ত যে টপিকটা আছে চিটিং। আসলে এখান থেকে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রশ্ন মানে খুব বেশি হয় না, সুযোগ আছে করার, কিন্তু খুব বেশি হয়েছে যে তা নাই। আপনার এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেকশন আছে যেগুলো বার কাউন্সিল পরীক্ষার জন্য জরুরি। তবে চিটিংটা মানে আপনার ভাইব্রেন্ট ইস্যুস ভাইভাতে আসতে পারে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার আছে। সেজন্য আমি একটু সংক্ষেপ করে আলোচনা করে আমরা আপনার কালপাবল হোমিসাইড মার্ডার এই টপিকটা মানে কথা বলার চেষ্টা করব। আপনার 415-তে চিটিং বলতে আপনাকে যে জিনিসটাকে মানে ধরে নেবেন, যদি আপনি সহজ করে চিন্তা করেন, আপনি একটা কাজ করতে চাচ্ছেন না, অথবা আপনি একটা কাজ করতে চাচ্ছেন। ধরেন ফর এক্সাম্পল, আপনি আমাকে 10,000 টাকা লোন দিতে চাচ্ছেন, অথবা আপনি আমাকে 10,000 টাকা লোন দিতে চাচ্ছেন না। এটা হলো আপনার মনে মনে সিদ্ধান্ত। আমি যদি আপনাকে এমন কিছুর শব্দ ব্যবহার করি, এমন কিছু বক্তব্য দেই, এমন কিছু প্রলোভন দেই যে বলার কারণে আপনার সিদ্ধান্ত ছিল আমাকে টাকা ধার দিবেন না, আমি যেভাবে গুছায়া সুন্দর করে এই সুন্দর করে কথা বলার কারণে আমার আপনি আশ্বস্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন টাকা ধার দিবেন। আবার আপনার সিদ্ধান্ত ছিল টাকা ধার দিবেন, কিন্তু আপনি অন্যভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন টাকা দিবেন না। মানে আমি সহজ করে বলতেছি এই কারণে যে চিটিংটা হলো আপনি যে কাজটা করতে চাচ্ছেন অথবা যে কাজটা করতে চাচ্ছেন না, এই আপনার সিদ্ধান্তটা আপনি চেঞ্জ করে ফেলছেন কোন একটা বাহিরের প্রভাবের কারণে। সেই বাহিরের প্রভাবটা কি? প্রতারণা। সেটা না হলো আপনার প্রতারণা, মানে আপনার মিষ্টি কথা অথবা লোভ অথবা
আপনার কোনো আপনার ক্ষমতা হতে পারে, অবৈধ আপনার সুবিধা এটাও হতে পারে। আমি যে শব্দগুলো ইউজ করলাম যে এই অবৈধ ক্ষমতা অথবা কোনো লোভ অথবা আপনার কোনো পদ অথবা কোনো সুবিধা অথবা কোনো ধরনের সবগুলাকে একসাথে বললে যেটা দাঁড়ায় প্রতারণা। এই প্রতারণার ফলে আপনি আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করে ফেলছেন। আপনার যে সিদ্ধান্তটা ছিল এটা আপনার এই আমার এই বাহিরের যে শব্দটা, বাহিরের যে প্রভাবটা আমার এই কথাবার্তার কারণে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছেন। তার মানে আপনি ওই কাজটা করতেন না আমি এরকম না বললে। এর নাম হলো চিটিং। আরো যদি আমি সহজ করে গুছাইয়া বলি যে আপনার কোন ব্যক্তি যদি প্রতারণার মাধ্যমে অথবা তার কোনো ছলচাতুরির মাধ্যমে অথবা তার কোনো কৌশলের মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে এমন কাজ করতে বাধ্য করে যেটা সে করতো না, অথবা এমন কাজ থেকে বিরত রাখে যেটা সে করতো, এটার নামই হলো চিটিং। মানে আপনার এই সিদ্ধান্ত ছিল এই কাজটা করবেন, এখন আমার কথাবার্তার কারণে সরে আসলেন, এটা চিটিং। আবার আপনার সিদ্ধান্ত ছিল এটা আপনি করবেন না, এখন আমার কথাবার্তার কারণে আপনি এটা করলেন, এটার নাম হলো চিটিং। যেমন ধরেন কি হতে পারে, আমি বললাম যে আপনার কাছে আমার কাছে একটা হীরার টুকরা আছে, হ্যাঁ আমার পকেটে আমার একটা হীরার টুকরা আছে, হীরার টুকরার দাম 20 লাখ টাকা। আমি বললাম আমার হীরার টুকরাটা আপনি রাখেন, আমাকে 1 লাখ টাকা ধার দিবেন। আমি পরে এটা বন্ধক বলতে পারেন, আমি পরে আমার টাকা ফেরত দিয়ে টাকা আপনাকে দিয়ে আপনার কাছ থেকে হীরার টুকরা নিয়ে যাব। এই যে আপনি আমাকে কিন্তু টাকা ধার দিতে প্রস্তুত ছিলেন না। আমি যখন বললাম যে আমার কাছে হীরার টুকরা আছে, হীরার টুকরাটা রাখেন, আমার এখন 1 লাখ টাকা দরকার, আপনি হীরার টুকরাটা গুচ্ছিত রাখেন। এখন আপনি হীরার টুকরা লোভে আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন। এখন আপনার কোনো অপরাধ নাই, অপরাধ হলো পরবর্তীতে দেখা গেছে আমি যেটা আপনার কাছে গচ্ছিত রেখেছি এটা হীরার টুকরা না, এটা একটা পাথরের টুকরা। এই যে আমার কাজটা আমি আপনাকে ভুল বুঝায় আপনার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিলাম, এটাই হলো আপনার চিটিং। কারণ আপনার সিদ্ধান্ত ছিল আপনি আমাকে ধার দিবেন না বা ধার দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু আমার এই কথা বলার কারণে, আমার এই মিথ্যা বলার কারণে, আপনাকে ভুল বোঝানোর কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ধার দিবেন। তাহলে আমি যে কাজটা করলাম আপনাকে ভুল বুঝায়া আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে নিলাম বা আপনাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করলাম, এই কনসেপ্টের নামই হলো আপনার চিটিং। এখন এই চিটিংটা নরমালি চিটিং যেটা 415-তে বলছে এটা শাস্তি 417-তে আপনার 1 বছরের কথা বলা আছে, কিন্তু এই চিটিং এর চেয়ে আপনার চিটিং বাই পার্সোনেশন যেটা 416 এটাও একটা চিটিং। যেমন আপনি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট না, আপনি ম্যাজিস্ট্রেট না, কিন্তু আপনি যখন কোথাও যা পরিচয় দেন আমি একজন ম্যাজিস্ট্রেট, তখন স্বভাবতই আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের মানুষের মধ্যে ম্যাজিস্ট্রেট নাম শুনলে একটু মানে আর কিছু না হোক একটা সমীহ করে অনার করে, অথবা আপনার ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু নিতেন পক্ষে ওনার সাথে উল্টাপাল্টা কথা বলবেন না। এখন এই যে আপনি ম্যাজিস্ট্রেট না তারপরে যা বললেন আমি ম্যাজিস্ট্রেট, এটা চিটিং বাই পার্সোনেশন, চিটিং বাই পার্সোনেশন। তো এই চিটিং বাই পার্সোনেশন 416-তে যেটা আছে এটা শাস্তি 419-এ আছে আপনার 3 বছরের কথা। পার্সোনেশন মানে ব্যক্তিকে পার্সোনেশন করলে আর কি, ব্যক্তিকে উপস্থাপন করলে ভুলভাবে, ভুল ব্যক্তিকে উপস্থাপন করলে চিটিং বাই পার্সোনেশন। যেমন আপনি চিন্তা করেন থানা থেকে মিস্টার জসিমের বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে, তো আপনি পুলিশের সাব ইন্সপেক্টর ওই জসিমকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট মূলে তার এলাকায় গেছেন, তার বাড়ি খোঁজাখুঁজি করতেছেন, জসিমকে খুঁজতেছেন। এখন আপনি রাস্তায় দেখা হলো মিস্টার করিমের সাথে, করিমকে জিজ্ঞেস করলেন যে তা না আমরা থানা থেকে আসছি, জসিমের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, সুতরাং জসিমের বাড়ি কোনটা, জসিম কোথায়। এখন আপনি চিন্তা করলেন এবার সুযোগ পাইছি, আমার একজন শত্রু আছে আমার সাথে খুব ঝামেলা করে, পুলিশ তো কাউরে চিনে না, আমি ওর না ওকে দেখাই দেই যে সেই হলো জসিম। এখন ধরেন আপনি যে জসিম না তাকে দেখাই দিলেন পুলিশরে যে সে হলো জসিম, তখন পুলিশ আপনাকে যা ধরলো, আপনি বলতেছেন না আমি তো জসিম না। এখন পুলিশ তো আপনাকে শুনতেছে না, কারণ হলো যে হইতে পারে যে আপনি অ্যারেস্ট অ্যাভয়েড করার জন্য আপনি এখন অস্বীকার করবেন জসিম না, এটাই স্বাভাবিক, আপনাকে ধরে নিয়ে গেল।
এখানে আপনাকে দূরে নিয়ে গেছে, সেটা ভিন্ন কনসেপ্ট, সেটা আমরা পড়াশোনা করতেছি না। আমরা পড়াশোনা করতেছি এই যে আগের ব্যক্তিটা, হ্যাঁ, সে কি করলো, সে জসিম না হওয়া সত্ত্বেও ওনাকে দেখাই দিল যে সে হলো জসিম। দিস ইজ চিটিং বাই পার্সোনেশন। এটা 417 যে কনসেপ্টটা, 16 যে কনসেপ্টটা, এটা 419 3 বছরের কথা বলা আছে। পরীক্ষার হলে সাধারণত আপনার 420 থেকে প্রশ্ন আসে, আর 415 সাপোর্ট নিয়ে 420 থেকে প্রশ্ন আসে। এবং আপনাকে অ্যান্সার যদি লিখতে হয় 415 আর 420 এর প্রেফারেন্স দিয়ে আপনার প্রবলেমটা সলভ করতে হবে এবং অ্যান্সারটাও লিখতে হবে। 415 তো হলো চিটিং, আর 420 হলো চিটিং এর সাথে আপনার প্রপার্টি ডেলিভারির ব্যাপার আছে। মানে আপনার যেটা চিটিং, সেখানে আপনার প্রপার্টি ডেলিভারি হইতেও পারে, নাও হইতে পারে। মানে আপনি একটা কথা বলছেন, সে তার সিদ্ধান্ত চেঞ্জ করছে, আপনি সিদ্ধান্ত চেঞ্জ করতেন না তার কথা এরকম না বললে, এটাও চিটিং। কোনো ডেলিভারির দরকার নাই, সম্পত্তির ব্যাপার নাই। কিন্তু 420টা হলো আপনি তার বক্তব্যের কারণে, তার কথার কারণে কোন একটা সম্পত্তি অপর কাউকে ডেলিভারি দিয়েছেন, দখল হস্তান্তর করছেন। যদি দখল হস্তান্তর করেন তাহলে 420 হবে, আর দখল হস্তান্তর না করলে 415 কভার করবে। এই হলো মানে বেসিক ডিফারেন্সেস। আপনারা এরকম বেসিক ডিফারেন্স গুলাকে মাথায় নিয়ে আসতে পারলে আপনার অনেক সময় ডিটেল ব্যাখ্যা, সেকশন পড়া কি কি বলতে যাচ্ছে বোঝা যায় না, ডিটেল পড়া আপনারা নিজেরা বুঝতেছেন না। তা আমি বলবো যদিও আপনাদেরকে যে আপনারা অনেক সময় বই পড়ে অনেক কিছু বুঝবেন না। আমি বলবো আপনাদের হওয়ার দরকার নাই, সব বুঝার আপনার দরকার কি? হ্যাঁ, আপনাকে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার মানে যেটা আপনি বুঝতেছেন না সেটা বুঝতে যাওয়ার দরকার নাই। সেটা আপনি আরেকটু উপরের লেভেলে যান বা নিজে আরেকটু সময় করে সুযোগ করে পড়াশোনা করেন, অবশ্যই বুঝবেন। কিন্তু এখন আপনি পরীক্ষার সামনে যেটা বুঝেন না এটা খুব বেশি সময় নষ্ট করবেন আমি চাই না। আমি চাচ্ছি যে আপনার বেসিক বিষয়টা ধরতে পেরেছেন কিনা এবং সেটা ধরে আপনি প্রশ্নের অ্যান্সার লিখতে পারছেন কিনা, এটা হলো গুরুত্ব দিবেন আপনারা। সেজন্যই বলছি যে আপনারা চিটিং থেকে আপনারা যেটা ধরবেন যে যদি কোনো প্রপার্টি ডেলিভারি হয়ে যায় তাহলে 420, আর যদি ডেলিভারি হয় নাই কিন্তু একটা প্রতারণার ঘটনা ঘটছে, এটা হলো 415 এবং 415 হলে আপনারা দেখছেন ওখানে শাস্তি 417-তে আপনার 1 বছরের কথা বলছে। কিন্তু যদি 420-এ আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শাস্তি বেড়ে যাবে। হ্যাঁ, এটা আপনার চলে আসতেছে 420 অনুযায়ী 7 বছরের মতো চলে আসতেছে, সাথে অবশ্যই জরিমানা থাকবে। এই হলো আপনার চিটিং এর আপনার ছোটখাটো গল্প। এখন আজকে আমাদের যে মূল গল্প কালপাবল হোমিসাইড এন্ড মার্ডার, আমরা যেটা আপনাদের সাথে আলোচনা করতে চাই, যেটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। দেখা যাচ্ছে গত বছর যদি আপনার ডিটেইল আসে, ডেসক্রিপটিভ কোশ্চেন আসে, বড় কোশ্চেন আসে, তাহলে এবার আসবে হলো ছোট করে। মানে আমি বলতে চাচ্ছি মার্ডার থেকে, কালপাবল হোমিসাইড থেকে অথবা 299 থেকে আপনার 309 পর্যন্ত যে সেকশন গুলো আছে এগুলা থেকে কোন বছর দেখা যাচ্ছে ডিটেইল আসতেছে আর কোন বছর দেখা যাচ্ছে সংক্ষেপে আসতেছে। মানে আসবেই, সুতরাং আপনাকে এর পড়াশোনা একটু মনোযোগ দিয়ে করতে হবে। ডিটেইল আসলে আপনার জন্য আপনি ভালো লিখতে পারবেন, আর সংক্ষেপ আসলে যেন আপনি লিখতে পারেন, আপনার কোনো অসুবিধা না হয়। সেজন্য এই টপিকটা বাদ দেওয়া যাবে না। আর আমাদের কিছু বার কাউন্সিল পরীক্ষার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, আমরা দেখি চেষ্টা করি আজকে পারি কিনা, না হলে নেক্সট করবো। আনলফুল অ্যাসেম্বলি আছে, যেটা আমাদের মানে বার কাউন্সিল পরীক্ষার জন্য খুব জরুরি হয়। আরো কিছু টপিক আমি যখন নেক্সট ক্লাস ইনশাআল্লাহ প্যানেল কোড পড়াবো, যদি সুযোগ থাকে, তাহলে আমি মানে বেছে কয়েকটা টপিকস বাছাই করে ফেলবো, যেগুলা আপনাদেরকে সব সময় পরীক্ষার আগ মুহূর্তে পড়ে যাওয়ার জন্য বলবো আপনাদেরকে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই বেছে টপিকস গুলো বলবো এবং যে টপিক গুলো বাকি থাকবে সেগুলো শেয়ার করবো। এই পর্যায়ে আপনার কালপাবল হোমিসাইড আর মার্ডার এই দুটার পার্থক্য যদি আমরা কথা বলতে চাই, আপনারা আছেন, সবাই প্রস্তুত আছেন? জি স্যার জি স্যার কালপাবল হোমিসাইড এবং মার্ডার দুইটা ডিফারেন্ট টার্ম, দুইটা আলাদা শব্দ, কিন্তু মূল কথা তো একটা। মূল কথা কি একটা? সেই মূল কথাটা কি কেউ বলতে পারেন? বলেন তো। হত্যা, মানে মার্ডার, নরহত্যা হবে আর কি, মৃত্যু। হ্যাঁ,
মৃত্যু হবে। বলবো স্যার যে সকল সকল কোন কালফাউল সকল কোন কালফাউল সাইড না সকল কালফাউল হোমিসাইড কোন? না না, আমি এই প্রশ্ন জিজ্ঞেস করি নাই। আপনি যে অ্যান্সার দিয়েছেন অ্যান্সার সঠিক, কিন্তু এই প্রশ্নই তো আমি করি নাই। আমি বলছি কালপাবল হোমিসাইড এটা একটা শব্দ আর মার্ডার এটা একটা শব্দ, এবং দুই রকমের দেখানোর চেষ্টা করবে এখানে। কিন্তু এখানে কমন একটা ঘটনা আছে, সেই ঘটনাটা কি? মৃত্যু। আরে ভাই, আপনি ওরে মার্ডার বলেন, ওরে যাবজ্জীবন মানে আসামিকে আপনি মার্ডারের জন্য যাবজ্জীবন দেন, বা আপনি কালপাবল হোমিসাইডের জন্য যাবজ্জীবন দেন, যাই করেন না কেন, যার যে ভিকটিম সে তো আর নাই। মৃত্যু। এখানে কালপাবল হোমিসাইড হোক, ভিকটিম মারা গেছে, মার্ডার হোক, ভিকটিম মারা গেছে, এই কমন জিনিসটা ধরতে পারছেন? তো এখানে আপনি ধরেন আপনার আল্লাহ না করুক আপনার বড় ভাই, আপনার বাবা, বাবাকে কেউ মেরে ফেলছে। এখন আপনি তো চিন্তা করবেন কিসের কালপাবল হোমিসাইড, কিসের মার্ডার, আমি ফাঁসি চাই নাকি, তাই না? এরকম না? তো এখন আপনি কেন চাবেন? কারণ ভিকটিম আপনার ভাই, ভিকটিম আপনি নিজে, ভিকটিম আপনার নিকটজন। আর আসামি পক্ষ এটা হয়তো ওরা প্লি নিবে যে ঘটনা যাই ঘটছে না কেন, এখানে আপনার এটা কোনোভাবে মার্ডার না, এটা কালপাবল হোমিসাইড। আর আপনি চাইবেন যে এটা কালপাবল হোমিসাইড মার্ডার আমি বুঝি না, আমি ফাঁসি চাই। এই জন্য এটা আমি আগে বলে নিলাম যে দুইটার মধ্যে কমন ব্যাপার হলো আপনার মৃত্যু। মার্ডার মৃত্যু, মার্ডার না, কমন ব্যাপার হলো মৃত্যু। ডেথ। এই মৃত্যুটাকে আমরা কি মার্ডার বলবো না কালপাবল হোমিসাইড বলবো? এটা হলো আজকের টপিকস। মানে মারা গেছে এটা কমন, এটাকে আমরা কমন করে সামনে রাখলাম। এই মারা যাওয়াটাকে কালপাবল হোমিসাইড বলবো না মার্ডার বলবো, এটা এখন আমরা পড়াশোনা করব। ধরতে পারছেন আমাকে? ওকে, এই হলো আমার ইন্ট্রোডাকশন। এখন আপনি একাডেমিক কথা বলেন। একাডেমিক কথা মানে বইয়ে কি আছে? বইয়ে আপনার 299 সেকশন আর 300 সেকশনটা যদি আপনি আপনার সামনে আনেন, তাহলে দেখবেন যে কোনটাকে কালপাবল হোমিসাইড বলতেছে, কোনটাকে মার্ডার বলতেছে, এটার পার্থক্যটা কি। তো একাডেমিক ভাবে যদি কথা বলেন, আপনি দেখবেন দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। মানে নিজের পক্ষে বইয়ে যেভাবে লেখা আছে সেটা বিবেচনা নিলে কোনো পার্থক্য নাই। কারণ কিভাবে? কালপাবল হোমিসাইডের উপাদান হলো 3টা, মার্ডারের উপাদান হলো 4টা। কালপাবল হোমিসাইডের যে উপাদান যে 3টা, মার্ডারের উপাদানও সেই 3টাই, সাথে একটা বেশি বাড়ায় দিয়েছে মার্ডারে। তার মানে আমি বলতে চাচ্ছি সেকশন 299 বলছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করে, আর যদি সে মারা যায় অথবা মারা যেতে পারে এমন জ্ঞান তার আছে, ওরকম ভাবে আঘাত করছে তার ফলে সে মারা যায়, তাহলে এটা কালপাবল হোমিসাইড। আবার মার্ডারে গিয়ে দেখেন সে একই কথা বলছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মারা যেতে পারে এমন আঘাত করে, এরকম জ্ঞান আছে অথবা মরার সম্ভাবনা আছে এমন ভাবে আঘাত করে, তাহলে এটা মার্ডার। তাহলে কালপাবল হোমিসাইডও বলতেছে একই কথা, মার্ডারও বলতেছে একই কথা। মার্ডারের ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায়? মানে কালপাবল হোমিসাইডের 3টা উপাদান, মার্ডারের 4টা। তো মার্ডারের যে প্রথম 3টা, সেই 3টাই হলো কালপাবল হোমিসাইড। তাহলে আপনি একজন স্টুডেন্ট হিসেবে একাডেমিক্যালি, বাস্তব না জেনে বলতেছি, একাডেমিক্যালি আপনি দুটোর পার্থক্য তো বের করতে পারতেছেন না। কারণ এটা তো বলছে যে কথাটা উপাদানটা, মার্ডারও বলছে সে একই উপাদানটা, কিন্তু 4 নম্বর উপাদানটা আপনার মার্ডারের ক্ষেত্রে বাড়তি আছে, কিন্তু প্রথম 3টা তো কালপাবল হোমিসাইডেও আছে। তাহলে আপনি যিনি আপনার ভাই মারা গেল, আপনার ভাইকে কেউ আপনার লাঠি দিয়ে আঘাত করছে মাথায়, আপনার ভাইকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে, আপনার ভাই মারা গেছে। এখন যে আঘাত করছে সে জানতো মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মারা যেতে পারে, এখন তাই হয়েছে, আঘাত করেছে, আপনার ভাই মারা গেছে। এখন 299 বলতেছে এটা কালপাবল হোমিসাইড, এখন 300 বলতেছে এটা মার্ডার, তাই না? তাই বলতেছে কিনা বলেন, স্বীকার করেন সবাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনার ভাই মারা গেছে
মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করার ফলে। সেকশন 299 বলতেছে এটা কালপাবল হোমিসাইড, সেকশন 300 বলতেছে এটা মার্ডার। এখন আপনার আসলে কি আপনার ভাই মারা যাওয়ার তাহলে স্যার তাহলে এটা স্যার মার্ডার যে ব্যতিক্রমগুলো এটা আছে মার্ডার হবে 300 স্যার? ধারায় যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো স্যার হ্যাঁ হ্যাঁ 300 ধারায় যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো হ্যাঁ আমি সেই জায়গায় তো আপনাদেরকে নিয়ে যাব। আমাকে ইন্ট্রোডাকশন আমি আপনাদেরকে মানে প্রবলেমটা দিয়ে শুরু করতেছি কেন, মানে আপনার বাইকে দিয়ে শুরু করলাম কারণ হলো আপনার মাথায় খুব বেশি ঢুকবে। হ্যাঁ আপনি আমাদের বাংলাদেশের আমরা যারা আছি আপনাকে সহ বলতেছি, আমাকে সহ বলতেছি, আমার প্রবলেম না হলে আমি আর গুরুত্ব দেই না, বুঝছেন? আপনার প্রবলেম না হলে আপনি আর গুরুত্ব দিচ্ছেন না। বাংলাদেশটা এমন হয়ে গেছে, কোন ফেলো ফিলিংস সোসাইটির প্রতি, ফ্যামিলির প্রতি, প্রতিবেশীর প্রতি বা আপনার কলিগের প্রতি বাংলাদেশে কমে গেছে। হ্যাঁ সেই জন্য বললাম আর কি যে আপনার ভাই মারা গেছে তো এখন ফিলিংসটা দেখবেন কত গভীর। তো এটা 299 বলছে যে এটা কালপাবল হোমিসাইড, আবার 300 বলতেছে এটা মার্ডার। তো এখন আপনি তো আপনার ভাই মারা গেছে, অবশ্যই মার্ডার হইতে হবে, অবশ্যই ফাঁসি দিতে হবে, তাই না? তো এখন পারফেক্ট এক্সাম্পল স্যার, হ্যাঁ পারফেক্ট এক্সাম্পল স্যার। হ্যাঁ 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 তো এখন বিচারক কি করবে, আমার পুলিশ কি করবে? আপনি বললেই কি মার্ডার হয়ে যাবে, বা ওই আসামির ভাই এসে বললেই কি এটা কালপাবল হোমিসাইড হয়ে যাবে? আইনে তো বলাই আছে, সেকশনে তো বলাই আছে এটা এই ঘটনাটা কালপাবল হোমিসাইডের মধ্যে ফেলানো যাচ্ছে, এই ঘটনাকে মার্ডারের মধ্যে ফেলানো যাচ্ছে। এখন আমার পুলিশ অফিসার আয়ু যিনি আছে তিনি কিভাবে সিদ্ধান্ত নেবেন এটা কালপাবল হোমিসাইড না মার্ডার? তারপরে আমি বিচারক কিভাবে সিদ্ধান্ত নিব এটা কালপাবল হোমিসাইড না মার্ডার? এই বিষয়গুলো আমরা এখন পড়াশোনা করব, তাহলে দেখবেন দুনিয়ার সব বের হয়ে আসছে। বোঝা গেছে? জি স্যার। ওকে এটা পড়াশোনা করতে যে আমরা এখন সামনে আগাই। আচ্ছা এটা পড়াশোনা করতে যে আচ্ছা আমি মার্ডার আর কালপাবল হোমিসাইডের যে আসল পার্থক্য তো নাই, এতক্ষণ বললাম। আসল পার্থক্য এটা বলবো সবার শেষে, যেন মানে একদম তখন বললেই শুধু ধরে ফেলবেন। এখন আর একটু পড়াশোনা করে নেই। সেটা হলো যে আপনার দেখলাম আমরা এই ঘটনাটাকে আমরা মার্ডারেও ফলাইতে পারতেছি, কালপাবল হোমিসাইডেও ফলাইতে পারতেছি। ওকে হয়ে গেল, যে কোনো একটার মধ্যে পড়বে, আমরা কোনটার মধ্যে পড়বে এটা আমরা পরে আসতেছি। এবার চলে আসেন সেকশন 300 যে আপনার 5টা এক্সেপশন আছে। আপনারা কেউ একজন বলতেছিলেন যে আপনার সেকশন 300 ধারার 5টা ব্যতিক্রম আসে। ওই ব্যতিক্রম গুলার মধ্যে যদি এটাকে ফেলানো যায়, যে ঘটনার কথা আমি বলতেছিলাম, হ্যাঁ যে ঘটনার কথা আমি বলতেছিলাম, এই ঘটনাটাকে যদি সেকশন 300 ধারার ব্যতিক্রমের কেউ একজন আপনারা মিউট করেন নাই, আপনাদের বাসার গল্প শুনতেছি, মিউট করেন প্লিজ ভাই। বি ফ্রাঙ্ক, এখানে আমরা সবাই তো ম্যাচিউর, তাই না ভাই? কোন জায়গায় ছিলাম? আমরা বলছিলাম যে ঘটনাটার কথা আমরা বললাম, এটা যদি আপনার সেকশন 300 ধারায় বর্ণিত যে 4টা ব্যতিক্রম আছে, 5টা ব্যতিক্রম, এই 5টা ব্যতিক্রমের মধ্যে পড়ে যায়, তাহলে এটা মার্ডার হবে না, এটা কালপাবল হোমিসাইড হবে। মানে মৃত্যু তো নিশ্চিত, আমরা প্রথমে বলছি। এই 300 ধারার ব্যতিক্রমে আইসা আমাদেরকে হেল্প করতেছে। ওই আয়ু সাহেব কিভাবে সিদ্ধান্ত নেবে? আপনি ইমোশনাল হয়ে বললেন আমার ভাই মারা গেছে, ফাঁসি দেন, তাহলে তো তাও হবে না। অপর দিকে আসামির ভাই এসে বলবে না এটা মার্ডার হয় কিভাবে, হ্যাঁ এটা তো একটা অস্বাভাবিক মৃত্যু, তাও হবে না। তাহলে আয়ু কিভাবে কাজ করবে, জজ সাহেব কিভাবে কাজ করবে, আমাদেরকে কে হেল্প করবে? এই হেল্প করবে হলো সেকশন 300 ধারার 5টা ব্যতিক্রম। এই 5টা ব্যতিক্রমে আয়ুকে এবং বিচারককে হেল্প করবে। কিভাবে দেখেন, বলতেছে যে 300 ধারায় যে 5টা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমের ঘটনার মধ্যে যদি আমার ঘটনাটা পড়ে যায়, তাহলে এটা অবশ্যই মার্ডার হবে না, এটা কালপাবল হোমিসাইড হবে। ব্যতিক্রম 5টা কি? 1 নম্বরে হলো আপনার যিনি আঘাত করলেন তিনি যদি সেলফ কন্ট্রোল নিজের উপর হারায়, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। কি কারণে হারিয়ে ফেলে? বাই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন of the
ডিজিজড, যিনি মারা গেলেন, তার প্ররোচনার কারণে যিনি আঘাত করলেন তিনি তার স্বাভাবিক জ্ঞান হারাই ফেলছে, কন্ট্রোল হারাই ফেলছে, রেগে গেছে আর কি। ধরেন আপনার ভাই তো মারা গেছে, উনি যে আঘাত করছে তাকে এমন একটা কথা বলছে, ইনস্টিগেশন দিয়েছে, প্রভোকেশন দিছে, যে কারণে যিনি আঘাত করছেন সে রেগে গেছে। আপনার ভাইয়ের ওই খারাপ কথার কারণে, অপমানমূলক কথার কারণে, ইনস্টিগেটিভ কথাবার্তার কারণে যিনি আঘাত করছেন সে রেগে গিয়ে সে নিজের উপর কন্ট্রোল হারাই ফেলছে। হ্যাঁ, এরকম যিনি ভিকটিম বা যিনি মারা গেছেন তার এরকম সাডেন প্রভোকেশনের কারণে যিনি আঘাত করছেন সে যদি নিজের কন্ট্রোল হারানোর পরে আঘাতটা করে, তাহলে যতই লাঠি দিয়ে রামদা দিয়ে কুবাক না কেন, আপনার এটা কি হবে না, মার্ডার হবে না, এটা হলো কালপাবল হোমিসাইড হবে। কেন? কারণ not amount to murder. তিনি মারা গেছেন, তারই এখানে কিছু দোষ আছে। সেই যে আঘাত করছে তাকে বাধ্য করছে, সেজন্য আপনাকে মাথায় বাড়িটা দেয়। এখন এই যে তাহলে আমরা শিখলাম কি, যে যিনি আসামি যদি সেলফ কন্ট্রোল হারাইয়া তারপরে ভিকটিমকে আঘাত করে তাহলে এটা মার্ডার হবে না। এখন প্রশ্ন হলো, এই যে সেলফ কন্ট্রোল আপনি হারাইলেন, এটা যদি নিজে নিজে হারান, নিজে নিজে হারান মানে এরকম আপনি তো অনেক বুদ্ধিমান, হ্যাঁ, ধরেন যিনি আঘাত করছেন বুদ্ধিমান, সে জানে যে যদি এরকম আইনে লেখা আছে এক্সেপশন 1-এ যে আপনার যদি আপনার সেলফ কন্ট্রোল হারায় আঘাত করে তাহলে আর যাই হোক মার্ডার হবে না, কালপাবল হোমিসাইড হবে। তাহলে আমি আদালতে যাই বলবো, পুলিশকে বলবো আমার কন্ট্রোল ছিল না, আমার জ্ঞান ছিল না, পিসি বাড়ি, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে না। কারণ বলছে এটা হলো আপনার সেলফ কন্ট্রোলটা হারাইতে হবে যিনি মারা গেছে তার প্ররোচনার কারণে। তো সে আপনাকে, যিনি মারা গেছে, কোনো প্ররোচনা দেয় নাই, কোনো কিছু বলে নাই, আপনি নিজে নিজে বলতেছেন আমার কন্ট্রোল নাই। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে কিন্তু এটা মার্ডার হয়ে যাবে। তো আপনার যে কন্ট্রোল ছিল না, এটা যিনি মারা গেছে তার কারণে আপনার কন্ট্রোল লেসটা হইতে হবে। আর যদি আপনি নিজে নিজেই বলেন যে আমার কন্ট্রোল নাই, আর ওরা আঘাত করার উদ্দেশ্যে, এই সুবিধা নেওয়ার উদ্দেশ্যে, এক্সেপশন 1-এর সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আপনি নিজে নিজে ঘোষণা দেন আমার কন্ট্রোল নাই, আমি কন্ট্রোল না থাকা অবস্থায় ওকে আঘাত করছি, সুতরাং মার্ডার হবে না, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। যাই হোক, আমরা সংক্ষেপে বলতেছি যে আপনার কোন ব্যক্তি, আপনার ভাই মারা গেছে, মারা গেলেও এটা মার্ডার হবে না যদি আপনার ভাইয়ের কোনো কথাবার্তার কারণে যিনি আঘাত করছেন সে আঘাত করে থাকে। আর যদি আপনার ভাই কোনো কথাবার্তা বলে না থাকে, সে নিজে নিজেই সেলফ কন্ট্রোল হারায়া আঘাত করে, তাহলে তো অবশ্যই মার্ডারই হবে। এই হলো 1 নাম্বার ব্যতিক্রম। 2 নাম্বার ব্যতিক্রম হলো আপনার প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যায় যদি কেউ আঘাত করে, এটা মার্ডার হবে না। ধরেন আপনার ভাই যিনি মারা গেছেন তিনি আর যিনি আঘাত করছেন আসামি, তারা দুজন আপনার ঝগড়া করতেছে, একজন আরেকজনকে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। তা আপনারা নিশ্চয় নিজেরা পড়াশোনা করেছেন সেকশন 96 থেকে, আপনার প্রত্যেকটা ব্যক্তিরই প্রাইভেট ডিফেন্স করার অধিকার আছে। যদি দেখে যে আমার উপর কোনো আঘাত আছে, তো সেই আঘাতকে প্রতিহত করার উদ্দেশ্যে আপনি পাল্টা আঘাত করতে পারেন। সেই পাল্টা আঘাতের ফলে কেউ মারা গেল না বেঁচে গেল সেটা দেখা দরকার নাই, আপনাকে বাঁচানোর জন্য যে কোনো রকমের আঘাত আপনি করতে পারেন, এটার নাম প্রাইভেট ডিফেন্স। তো 2 নম্বর ব্যতিক্রমতে বলছে যে কোনো ব্যক্তি যদি প্রাইভেট ডিফেন্সের অংশ হিসেবে কাউকে আঘাত করে, তাহলে এটা আপনার মার্ডার হবে না, এটা কালপাবল হোমিসাইড হবে। তাহলে এখন কেউ একজন বলতে পারেন যে প্রাইভেট ডিফেন্স তো বলা আছে যে প্রাইভেট ডিফেন্স করতে পারার কারণে যদি কোনো আঘাত করে এটা কোনো অপরাধী না, তাই না? বলা আছে না, প্রাইভেট ডিফেন্স ইজ নট অ্যান অফেন্স, মানে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য রাইট অফ এক্সারসাইজ অফ রাইট টু প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স করতে যায় যাই করুক না কেন কোনো অপরাধ না। তাহলে এখানে কি বললাম, আপনার প্রাইভেট ডিফেন্স করতে যায় তাকে যে আঘাতটা করলো এটা মার্ডার হবে না কালপাবল হোমিসাইড হবে? তাহলে এটা তো মিললো না। আর 2 ধরনের কথা বলে ফেললাম আমি। না, আসলে 2 ধরনের কথা বলি নাই। 2 ধরনের কথা বলি নাই। কিভাবে বলি নাই? এই ব্যতিক্রম বলা আছে যে কোনো ব্যক্তি যদি সরল বিশ্বাসে আপনার তার দায়িত্বের অংশ হিসেবে প্রাইভেট ডিফেন্স করতে যায় আঘাত করে এবং
আইনগতভাবে তাকে যে অধিকার দেওয়া আছে সেটা সে বেশি এক্সারসাইজ করছে। কিরকম বেশি? ধরেন আপনাকে কেউ একজন খালি হাতে মারতে আসছে, একটা থাপ্পড় দিবে, খালি হাত দিয়ে যা যা করা যায়। এখন আপনি প্রাইভেট ডিফেন্স করার জন্য একটা রামদা নিলেন যে সে আমাকে থাপ্পড় দেবে, আমি তারে কোবাবো। এটা কিন্তু প্রাইভেট ডিফেন্স না, কারণ আপনি যতটুকু পরিমাণে তার থাপ্পড় ফেরানোর জন্য যতটুকু পাওয়ার আপনি এক্সারসাইজ করা যায় ততটুকু আপনার প্রাইভেট ডিফেন্স। কিন্তু রামদা তো তার হাতের বিরুদ্ধে আপনার অধিকার যেটা ছিল আপনার উপরে তার চেয়ে বেশি এক্সারসাইজ করে ফেলছেন। এই জন্য আপনি বলছে যে আপনার প্রাইভেট ডিফেন্স করলে অপরাধ হবে না, ঠিকই আছে, কিন্তু প্রাইভেট ডিফেন্স করতে যায় তার অধিকার যখন এক্সারসাইজটা বেশি করে ফেলে, মানে যিনি মারা গেছেন সে আপনাকে হাত দিয়ে মারতে আসছে, আপনিও তাকে হাত দিয়ে ফিরাইছেন, প্রাইভেট ডিফেন্স, তারপরে সে মারা গেছে, এটা অপরাধ না। কিন্তু আপনি রামদা দিয়ে ফিরাইতে গেছেন, রামদা দিয়ে ওরে আপনি হাত দিয়ে হাতে কুপ দিচ্ছেন যেন ওর হাতের থাপ্পড় যেন আপনার শরীরে না লাগে, আপনি রামদা দিয়ে ফিরাইছেন, তাহলে রামদা গিয়ে লেগে গেছে ওর মাথায়, গলায়, তাহলে আপনি আপনার যে অধিকারটা বেশি এক্সারসাইজ করছেন কারণে এটা মার্ডার হবে না, যেহেতু আপনার প্রাইভেট ডিফেন্স, কিন্তু কালপাবল হোমিসাইড হয়ে যাবে। তাহলে আমি যদি আবার গুছায় বলি, ব্যতিক্রম নাম্বার 2টা, যে আপনার কোনো ব্যক্তি যদি প্রাইভেট ডিফেন্স করতে যায় কাউকে আঘাত করে এবং তাহলে সেটা অপরাধ হবে না। তবে প্রাইভেট ডিফেন্স করতে যায় যদি কাউকে আঘাত করে এবং সে তার যতটুকু প্রয়োজন ছিল প্রাইভেট ডিফেন্স করা তার চেয়ে বেশি এক্সারসাইজ করে, তাহলে এটা অপরাধ হয়ে যাবে, মার্ডার না হলেও কালপাবল হোমিসাইড হবে। হ্যাঁ, আর এটা কালপাবল হোমিসাইড হবে না, মার্ডার হয়ে যাবে। আর এলো 2 নাম্বার। 3 নাম্বারটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি আপনার তার দায়িত্বের অংশ হিসেবে অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীকে যারা সহযোগিতা করে, আনসার অথবা মানে রাস্তায় যারা কাজ করে আর কি, ওটা ভিন্ন একটা প্রেক্ষাপট। কর্মচারীরা যদি ন্যায় বিচারের স্বার্থে তার দায়িত্বের অংশ হিসেবে সরল বিশ্বাসে কাউকে আঘাত করে আর তার ফলে ওই ব্যক্তি মারা যায়, তাহলে এটা মার্ডার হবে না, কালপাবল হোমিসাইড হয়ে যাবে। ওকে। 4 নম্বরে হলো আপনার সাডেন ফাইটে যদি কেউ মারা যায়, সাডেন ফাইটটা কেউ বুঝেন কিনা। ধরেন আপনার ভাই তো মারা গেল, যিনি মারা গেছেন আর যিনি আসামি তারা দুইজন বসে গল্প করতেছে, দুইজন পরিচিত মানুষ পাশাপাশি বসে গল্প করতেছে, কোনো একটা বিষয়ে ওনাদের মধ্যে আপনার ডিফারেন্স হয়েছে, বিপরীত মত তৈরি হয়েছে। হঠাৎ করে একজন রেগে গেল, দুজনে রেগে গেল, দুজনেই সাথে সাথে, দুজনেই ভালো মানুষ ছিল, দুজনেই সুন্দর কথা বলতেছে, হঠাৎ করে দুজনে রেগে গেল, একজন ঘুষি দিল, আরেকজন আরো জোরে ঘুষি দিল, মারা গেল। এটা হলো সাডেন ফাইট, মানে পূর্ব কোনো পরিকল্পনা ছিল না মারামারি করার, হত্যা করার, কোনো ধরনের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, হঠাৎ করে ওনারা রেগে গেছে, হঠাৎ করে রেগে যাওয়ার কারণে হঠাৎ আঘাতের ফলে কেউ মারা গেছে, এটা মার্ডার হবে না, তবে কালপাবল হোমিসাইড হবে, যেহেতু মারা গেছে এটা কালপাবল হোমিসাইড হবে। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বারটা হলো 18 বছরের বেশি কোনো ব্যক্তি, 18 বছরের বেশি কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে বলে আমাকে গুলি করো, আমাকে রামদা দিয়ে কূপ দাও, আমাকে আঘাত করো, আমার কিছুই হবে না, তারপরে আপনার কথা অনুযায়ী অপর ব্যক্তি আপনাকে রামদা দিয়ে কূপ দিল, লাঠি দিয়ে বাড়ি দিল, আঘাত করলো, আপনি মারা গেলেন, এটা কালপাবল হোমিসাইড হবে, মার্ডার হবে না, মার্ডার হবে না, কালপাবল হোমিসাইড হবে। তো এখন 18 বছরের বেশি হওয়া লাগবে। 18 বছর কেন? কারণ হলো আপনারা জানেন এজ অফ মেজরিটি 18, আপনার 18 বছরের কম হলে কেউ নিজের মৃত্যুর রিস্কটাও নিতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি, ধরেন একজন বাচ্চার বয়স 16 বছর, সে আইসা বলল যে আমাকে একটা রামদা দিয়ে কূপ দেন বা আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি দেন, আমার কিছুই হবে না, তো আপনি ওই ছেলের কথা শুনে মাথায় বাড়ি দিলেন, মারা গেছে, এটা কিন্তু মার্ডার হয়ে যাবে। কেন? কারণ এই 16 বছরের ছেলেটা সে কনসেন্ট, তার জীবনের কনসেন্ট দেওয়ার ক্ষমতাই তার নাই, মানে সে মতামত দেওয়ারই তার ক্ষমতা নাই। সুতরাং আপনি ওই সে মাইনর, সে মেজর না, সুতরাং মাইনরের সাথে আপনি ডিল করছেন, এটা আপনি কোনো সুবিধা পাবেন না, মার্ডার হয়ে যাবে। আর যদি বয়স 18 বেশি 20, 25, 50 হয়, তাহলে সেই ব্যক্তি এসে বলতেছে, সে সিদ্ধান্ত দেওয়ার অধিকারী, বলতেছে আমাকে আঘাত করো, আপনি আঘাত করলেন, তাহলে এটা মার্ডার হবে না, কালপাবল হোমিসাইড হবে আর কি, যেহেতু সে নিজের দায়িত্ব নিজে নেওয়ার মতো বয়স তার হয়েছে, 18 বেশি হয়েছে। তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম যে 5টা ব্যতিক্রম আছে,
এই 5টা ব্যতিক্রমের ক্ষেত্রে মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে। হ্যাঁ, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? আপনার মার্ডার হবে। এই 5টা হলে কালপেবল হোমিসাইড হবে, আর এই 5টা ছাড়া দুনিয়ার সকল ক্ষেত্রে মার্ডার হবে। তা আপনার বাইকে যে মেরে ফেলছে, এটা কি মার্ডার না কালপেবল হোমিসাইড? এটা এখন আমাদের যাচাই করার ব্যাপার, মানে হলো আপনার রিয়েল পার্থক্যটা খুঁজে বের করার ব্যাপার। আমরা কিন্তু পড়াশোনা করতেছি, সবাই মনোযোগ আছে কিনা? আমরা জি কিন্তু স্যার 299 আর 300 পার্থক্য বের করে ফেলতেছি। হ্যাঁ, কখন মার্ডার হবে, কখন কালপেবল হোমিসাইড হবে, কিভাবে আমরা নির্ধারণ করব whether it is culpable homicide or whether it is murder, কিভাবে আমরা নির্ধারণ করব, এগুলা কিন্তু পড়তেছি আমরা। হ্যাঁ, তো আমি আরো শেষে আপনাদেরকে ডিটেইল আরেকটু ক্লিয়ার করে বলেও দিব। এখন এই পর্যায়ে আসেন, যিনি মারা গেলেন আপনার ভাই, তার ঘটনাটা কি, কালপেবল হোমিসাইড না মার্ডার? এখন দেখেন, যিনি মারা গেলেন তার ঘটনা কি আমার এই 5টার মধ্যে আছে কিনা। মানে আমরা আলোচনার জন্য ধরে নেই এই 5টার মধ্যে আছে, তা 5টার মধ্যে একটা থাকলে কি হবে? কালপেবল হোমিসাইড, মার্ডার হবে না। আর এই 5টার মধ্যে না থাকলে কি হবে? মার্ডার হয়ে যাবে। ওকে, এই হলো 1 নাম্বার ইস্যুস, এটা আমরা দেখলাম। আর কালপেবল হোমিসাইড যদি হয়, এগুলো আপনারা জানেন বা আপনারা নিজেরাও পড়বেন, আমি সময় নষ্ট করবো না। যে কালপেবল হোমিসাইডের শাস্তি কত, আপনার মার্ডারের শাস্তি কত, এগুলো পারেন না সবাই? সবাই পারেন, এগুলো বলতেছি না আমি। এবার আসেন একটা ভাইটাল একটা ইস্যুসে, যে ওই যে আপনার ভাই মারা গেছে, আসলেই কালপেবল হোমিসাইড নাকি আসলেই মার্ডার? বিচারক বা আইয়ু কেমনে বুঝবে? হোয়াট আর দ্য রিয়েল ডিফারেন্স বিটুইন কালপেবল হোমিসাইড আর মার্ডার? কমন জিনিস মারা গেছে, এখন মার্ডার বলবো না কালপেবল হোমিসাইড বলবো, কিভাবে সিদ্ধান্ত নিব? টু আইডেন্টিফাই সাইদুর রহমান, প্লিজ আপনার মিউট করে দেন। টু আইডেন্টিফাই whether it is culpable homicide or murder, এটা কি কালপেবল হোমিসাইড না এটা মার্ডার, এটা আইডেন্টিফাই করার জন্য দেয়ার আর 3 টেস্ট, 3টা টেস্ট আছে। 3টা টেস্ট, যে 3টা টেস্ট আমি এখন আপনাদেরকে বলতে চাই, খাতা কলম থাকলে লিখে নেবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে এই 3টা টেস্ট আমাকে করতে হবে, এটা কি মার্ডার না এটা কালপেবল হোমিসাইড, এটা বের করার জন্য। 1 নাম্বার, ওকে, 1 নাম্বার হলো the nature of the weapon with which the blow is given, মানে অস্ত্রের ধরন যেটা দিয়ে আঘাত করা হয়েছে। 1 নাম্বার টেস্ট আমি বলতেছি, যে ঘটনাটা ঘটলো এটা কি মার্ডার না এটা কালপেবল হোমিসাইড, আমরা কিভাবে বুঝবো? বিচারক হিসেবে, আইয়ু হিসেবে, উকিল হিসেবে কিভাবে বুঝবো? 1 নাম্বার, যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে অস্ত্রটার ধরন কি, এটা আমাকে প্রথমে বের করতে হবে। কিরকম? ধরেন আপনি ওনাকে একটা পাটশোলা দিয়ে মাথায় বাড়ি দিচ্ছেন। পাটশোলা সবাই চিনেন না? জি। ওকে, এখন পাটশোলা দিয়ে যদি কারো মাথায় আঘাত দেন, আপনার কমন সেন্স, বাংলাদেশের সাধারণ জ্ঞান কি বলে? কোনোভাবে এই লোকটা মারা যাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। সাধারণত পাটশোলা দিয়ে মাথায় বাড়ি দিলে মারা যাবে না। আবার আপনি একটা লাঠি দিয়ে বাড়ি দেন, সম্ভাবনা আছে। একটা রামদা দিয়ে মাথায় বাড়ি দেন, খুব দেন, সম্ভাবনা আছে। তার মানে আমি বলতে চাচ্ছি, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ওয়েপন, অস্ত্রের ধরনটা কি, যে অস্ত্রটা দিয়ে আসামিকে আঘাত করা হয়েছে অস্ত্রের ধরনটা কি, এটা হলো 1 নাম্বার ক্রাইটেরিয়া বোঝার জন্য। শুধু এটা দিয়ে বোঝা যাবে না কিন্তু, এটা হলো 1 নাম্বার। এখন যদি অস্ত্রটা হয় একটা নরমাল লাঠি, নরমাল কাঠি, হ্যাঁ, অস্ত্রটা হয় শুধু হাত, আপনার খালি হাত, তাহলে ধরে নিতে হবে যে এটা মার্ডারের দিকে যাওয়ার সম্ভাবনা কম। হইতে পারে, হ্যাঁ, কিন্তু সম্ভাবনা কম। 1 নাম্বার টেস্ট আর কি। আর যদি দেখেন যে অস্ত্রটা হলো রামদা, অস্ত্রটা হলো আপনার লোহার শিকল, শিক যেটা বলি আমরা, অস্ত্রটা হলো আপনার ধারালো অস্ত্র, ধারালো যে কোনো রকমের একটা আপনি অস্ত্র বলবো আমি, অস্ত্র, আপনার হাতে যেটা অস্ত্র ছিল সেটা ধরেন একটা পিস্তল, ফায়ার গান, তাহলে ধরে নিতে হবে যে অস্ত্রের নেচারটা সিরিয়াস, আপনার মার্ডার হওয়ার সম্ভাবনা বেশি। সিদ্ধান্ত কিন্তু এখনই নেওয়া যাচ্ছে না, 1 নাম্বার দিয়ে নেওয়া যাচ্ছে না। তাহলে অস্ত্রের ধরনটা যদি ভাইটাল হয় তাহলে মার্ডার হওয়ার সম্ভাবনা, অস্ত্রের ধরনটা যদি নরমাল হয় তাহলে মার্ডার হওয়ার সম্ভাবনা কম, কালপেবল হোমিসাইড হওয়ার সম্ভাবনা। এই একটা দিয়েই তো শেষ করা যাবে না। পরে 2 নাম্বার, 1 নাম্বার ছিল অস্ত্রের ধরন,
2 নম্বরে হলো নাম্বার অফ ব্লো। 2 নম্বর হলো নাম্বার অফ ব্লো, আঘাতের সংখ্যা। এই যে অস্ত্রটার কথা বললাম আমরা, সেই অস্ত্রটা দিয়ে আপনি কয়টা আঘাত করেছেন। ধরেন আপনি একটা লাঠি দিয়েই মারলেন, যেটা দিয়ে সাধারণত মারা যাওয়ার সম্ভাবনা কম, মরতেই পারে কিন্তু নর্মাল কমন সেন্স বলে মরেন আর কি। কিন্তু লাঠি দিয়ে কেন, পাটশোলা দিয়েও মরতে পারে, আর মরে বলেই তো আজকের আমার ঘটনার উৎপত্তি হয়েছে। তো এখন ধরেন আপনি লাঠি দিয়ে কাউকে আঘাত করছেন, একটা আঘাত করছেন, তাহলে বোঝা যাচ্ছে যে তাকে মারার আপনার প্ল্যানটা, আপনার সিদ্ধান্তটা, আপনার মনের উদ্দেশ্যটা তাকে মেরে ফেলবেন এটা কম। যেমন স্যার আপনারকে হত্যা করা হয়েছে যে অধিক আঘাত করে। হ্যাঁ, ওটাই আমি আসতেছি, ওখানে আপনাকে নিয়ে যাব, ঠিক ওই জায়গাটাই আপনাকে ফেলাবো। জি স্যার। তো আপনার ধরেন ওই যে তাকে আপনি একটা বাড়ি দিলেন লাঠি দিয়া, তাহলে বুঝতে হবে যে আপনি একটা বাড়ি দিচ্ছেন তারে মেরেই ফেলবেন, এরকম মন মানসিকতা আপনার ছিল কিনা। আবার ধরেন ওই লাঠিটাই দিয়া, ছোট লাঠি, আপনি তাকে 20টা বাড়ি দিচ্ছেন, 100 বাড়ি দিচ্ছেন, তাহলে বুঝতে হবে অস্ত্রটা ভূতা হোক, অস্ত্রটা ছোট হোক, আপনি তাকে 10টা না, 1টা না, 2টা না, 5টা না, আপনি 20টা, 50টা, 100 বাড়ি দিচ্ছেন। অধিক আঘাত করা হয়েছে। সংখ্যা আমি যে জায়গাটা আপনাদেরকে ট্রেস করতে চাচ্ছি, প্রথম হলো অস্ত্রের ধরন, 2 নম্বরে হলো আঘাতের সংখ্যা। যদি একটা হয়, 2টা হয়, তাহলে একরকম চিন্তা। যদি 20টা হয়, 50টা হয়, 100 হয়, তাহলে তারা বুঝতে হবে যারা আঘাত করতেছে তাদের উদ্দেশ্যটা কোন জায়গায়। তাদের উদ্দেশ্যটা হলো যে ভূতা অস্ত্র হোক, ওরে ভূতা অস্ত্র দিয়ে মারতে মারতে মেরে ফেলবো, এরকম একটা মানে তাদের মানসিক উদ্দেশ্য মেরে ফেলা। সেজন্যই হলো একাধিক আঘাত করতেছে, 10, 20, 50, 100 করতেছে। আর যিনি হলো লাঠি দিয়ে মারতেছে, কিন্তু একটা দিছে, 2টা দিছে, 3টা দেওয়ার পর আর দিচ্ছে না, তার মানে বুঝতে হবে তার উদ্দেশ্য ছিল তাকে আঘাত করা, মেরে ফেলা না। আর অপর দিকে ভূতা অস্ত্র, খারাপ অস্ত্র, কিন্তু উপর্যুপরি আঘাত, 10টা, 20টা, 50, 100, 200 আঘাত করতেছে, তাহলে সেটা হলো চিন্তা করতে হবে যে আপনার মার্ডারের দিকে যাচ্ছে। আর এটা হলো চিন্তা করতে হবে মার্ডারের দিকে যাচ্ছে না, এখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাহলে কয়টা টেস্ট গুলো? 2টা। 1 নম্বরে অস্ত্রের ধরন, 2 নম্বরে আঘাতের সংখ্যা, 3 নম্বরে হলো পার্টস অফ দ্য বডি আপন হুইচ দ্য ব্লো ইজ গিভেন। 3 নম্বরে হলো শরীরের কোন জায়গায় আঘাতটা করা হয়েছে। এই যে আপনি যে অস্ত্র দিয়েই করেন, যতটা আঘাতই করেন, কোথায় আঘাতটা করলেন, শরীরের কোন জায়গাটায়, পার্টস অফ দ্য বডি, শরীরের কোন জায়গাটায় আঘাত, এটা হলো 3 নাম্বার এবং লাস্ট। এই জায়গাটা আপনাকে দেখতে হবে। আয়ুকে এটা দেখবে না ময়না তদন্ত থেকে? বলেন সবাই, আয়ু দেখবে না? আয়ু স্বাভাবিকভাবে স্যার এই বিষয়গুলোই দেখে। হ্যাঁ, আবার বিচারকও তো দেখবে বিচার করার সময়। জি স্যার, দেখবে। ওকে, তাহলে দেখেন, এখন ধরেন আপনি ওই লাঠি দিয়া তাকে 5টা বাড়ি দিয়েছেন, কোথায় দিয়েছেন? পায়ের তালুতে। আবার আপনি লাঠি দিয়ে তারে 50টা বাড়ি দিয়েছেন, পায়ের তালুতে, তাহলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা একটু কম। আবার আপনি ওই লাঠি দিয়েই মাথায় দিছেন, 5টা দিছেন। আবার ধরেন ওই লাঠি দিয়ে মাথায় দিছেন, 20টা দিছেন, তাহলে আপনার দেখতেছেন এই 3টা জিনিসকে একসাথে করলে আপনার রেজাল্ট আসবে, আপনার পসিবিলিটি যাবে। আপনার অস্ত্রের ধরন হলো দাঁড়ালো, রামদা, আঘাত করছেন মাথায়, খুব দিছেন 10টা, তাহলে এটা কি হবে? মার্ডার। আবার আপনি মাথায় আঘাত করছেন লাঠি দিয়া, আঘাত করছেন কয়টা? একটা, তাহলে আপনার মারা গেছে তো সত্য কথা, আমরা প্রথমেই বলে ফেলছি, কিন্তু মার্ডার হবে না এটা। কেন? কারণ কালভাবল হোমিসাইড হবে, কারণ এখানে তার মেরে ফেলার উদ্দেশ্য থাকলে সে তো একটা বাড়ি দিয়ে ক্ষান্ত হইতো না, তার তো মনের খায়াস হলো মেরেই ফেলবো। আমরা বলি না আজকে তোরা মেরেই ফেলবো মারতে মারতে, ওই যে মারতে মারতে মেরে ফেলবো, তো মারতে মারতে মেরে ফেললে তো আপনি একটা বাড়ি দিবেন না, 2, 4, 5, 20টা দিবেন। তো এখন ওই যে আপনি বলতেছিলেন না আবরার হত্যা মামলা, আবরার হত্যা মামলায় তো কোনো আপনার ধারালো অস্ত্র ব্যবহার করে নাই, তাই না? জি স্যার। আবার শরীরের কোন জায়গায় আঘাত করছে সেটাও কিন্তু কোনো মাথায় আঘাত করে নাই খুব বেশি। কিন্তু আবার ধারালো অস্ত্র ইউজ করে নাই, ভাইটাল পার্টেও করে নাই, কিন্তু কি করছে দেখেন আপনি, অস্ত্রটা যাই হোক না কেন, আঘাতের সংখ্যা দেখছেন, আঘাতের সংখ্যা এবং আপনার ইন্টারনাল আঘাত তো অনেক, কিন্তু তাদের তো এটা ইন্টেনশন ছিল না। তাদের মেসেঞ্জার গ্রুপে যে বক্তব্য ছিল যে সে মারা যাচ্ছে, আমরা কিন্তু তা চাইনি। এই যে বক্তব্যটা তাদের, এটা কি স্যার প্রাসঙ্গিক না? আর হচ্ছে স্যার প্রাসঙ্গিক, আপনি ঠিকই বলছেন। তারা তো ড্রাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। আপনি ভালো উকিল হবেন আশা করি। আপনি আসামির উকিল হিসেবে এই কথাটাই তো বলবেন কোর্টে যায়, তাই না?
যে জি স্যার। এখানে আবরার হত্যা মামলায় ঘটনা আমি আবরারের পক্ষে বলে বলতেছি এটা মার্ডার, তাই তো? কারণ আপনি তো আসামির পক্ষে লয়ার, আপনি তো এই কথা জি বললে স্যার। হবে না। আপনাকে বলতে হবে যে আহ, যে আবরার হত্যা মামলায় আপনার আসামিরা যখন বলা বলি করতেছিল যে আমরা তো আসলে ওরে শিক্ষা দিতে চেয়েছিলাম, আমরা ওরে ভয় দেখাতে চাইছিলাম, আমরা তো আসলে বন্ধু হিসেবে ক্লাসমেট হিসেবে ওরে আমরা মানে মেরে ফেলবো সেটা প্ল্যান ছিল না। ওরে আমরা আঘাত করছি, মারছি, নির্যাতন করছি, সব ঠিক আছে, কিন্তু আমরা আসল উদ্দেশ্য ছিল না মেরে ফেলা। এটাই তো তাদের বক্তব্য ছিল। এটা জি তো স্যার। আসলে তাদের তো ইন্টেনশন এটাই ছিল যে আমরা তাকে ভয় লাগে, ভয় দেখিয়ে বের করে দেবো হল থেকে, হ্যাঁ, এটাই। ওকে, ঠিক আছে, আপনার 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 প্রশ্নের অ্যান্সারই দিচ্ছি। তো এটাই অবশ্যই আপনার এটা গুড পয়েন্ট আসামি পক্ষের উকিল হিসেবে, কিন্তু আপনার এই পয়েন্ট টিকবে কিনা এটা হলো এখন আমাদের আলোচনা। তা এখন আপনার যদি ওকে মেরে ফেলার কোনো প্ল্যান ছিল না, যেটা বলতেছেন আপনারা মেসেঞ্জার গ্রুপে নিজেরা নিজেরা, হ্যাঁ, যেটা দিয়ে আমরা বুঝবো যে এটা মার্ডার না, এই বলার সাথে আপনার কাজের সম্পর্ক থাকতে হবে না? এক্স্যাক্টলি স্যার। আপনার আমার তো প্ল্যান ছিল না মেরে ফেলার, তাই না? মুখে মুখে বলতেছেন প্ল্যান ছিল না, কিন্তু কাজ যা করার হাতে করতেছেন, আর মুখে বলতেছেন ওইটা। তো আপনার কাজের সাথে বলার সম্পর্ক যদি থাকে, মানে আপনার কথার অ্যান্সার দিচ্ছি আমি, হ্যাঁ, যদি জি স্যার। ওরা 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 যে মেসেঞ্জারে বলছে এই বলার সাথে যদি ওর ময়নাতদন্তের রিপোর্ট, ওর শরীরের আঘাত, ওর মানে টোটাল ঘটনার ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সাপোর্ট করে, তাহলে কালপাবল হোমিসাইডই হবে, মার্ডার হবে না। আর যদি আপনার বিচারক এবং আয়ু তো রিপোর্ট দিচ্ছে, বিচারক এখন বিচার করতেছে, সেখানে যদি দেখা যায় তাদের এই কথাটা ছিল মাত্র একটা কথা মাত্র, কিন্তু ওদের আসল উদ্দেশ্য ছিল মেরেই ফেলা, হ্যাঁ, কারণ না হলে তারা ভয় দেখানোর জন্য হলে, একটা মানুষকে ভয় দেখাতে হলে মারধর করতেই পারে, সেটা একবার করবে, ওয়ান টাইম। ওরে তো ওয়ান টাইম করা নাই, ওরে আপনার মারধর করছে, ওরে আবার রাতভর খাওয়া দাওয়া করাইছে, জামা কাপড় পরাইছে, প্রস্রাব করে দিছে, আবার মারছেন। তা আবার মারছিলেন কেন মারার উদ্দেশ্য না থাকলে? স্যার তারা তো ড্রাঙ্ক ছিল স্যার। ওই তো তারা তো ড্রাঙ্ক ড্রাঙ্ক। ছিল। এবার আসলে সেকেন্ড পয়েন্ট, আমরা ছিলাম ড্রাঙ্কার্ড। তাহলে আমার পেনাল কোডের 83 তে বলা আছে যে ড্রাঙ্কার্ড অবস্থায় আনসাউন্ড মাইন্ডেড পারসন যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ না। তাহলে আপনিও বলতেছেন যে আমরা ড্রাঙ্কার্ড ছিলাম 83 অনুযায়ী, এটা কোনো অপরাধী না, কারণ আমরা তো ড্রাঙ্কার্ড ছিলাম, আমরা তো নিজেরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না তখন। এটা আপনার যুক্তি। তো সেখানেই তো বলা আছে এই যে ড্রাঙ্ক ছিলাম, এই ড্রাঙ্কার্ড, আমি ড্রাঙ্কার্ড হইয়া আঘাত করছি বলে আমি অপরাধী হব না। এই যে ড্রাঙ্ক আপনি করলেন, এই ড্রাঙ্ক আপনাকে কি কেউ করাইছে, করতে বাধ্য করছে, নাকি আপনি ওই যে একটু আগে আমি বলছিলাম যে ড্রাঙ্কার্ড হইয়া মারলে তো অপরাধ হয় না, এই জন্য একটু মদ খায়া নেই, একটু ড্রাঙ্কার্ড হয়ে নেই, তারপরে পিটাই, প্ল্যান তো ওইটা আপনার নাকি? বুঝছেন? তো এই ব্যাপারগুলোই কোর্টে আসবে আলোচনায়, যে সেখানে আমরা দেখে ফেলবো। সেখানে আমি তো আর এখন এখানে থেকে বিচার রায় দেওয়া কঠিন, তাই না? এখন জজ সাহেব দেখবে এই ব্যাপারগুলা। আপনারা বলেন এই যে ব্যক্তিটা মারা গেল আপনার ভাই, এটা কালপাবল হোমিসাইড হইলো না মার্ডার হইলো, এটা কি এখন হোমজিক্যালি সিদ্ধান্ত নেবেন নাকি আপনারা কিছু বুঝছেন? স্যার এটা মার্ডার। ডকুমেন্ট দেখে সিদ্ধান্ত নেবেন কালপাবল হোমিসাইড হইতে, কিন্তু আপনারা বুঝছেন কিনা জি স্যার। যে কখন আপনি কালপাবল হোমিসাইড বলবেন আর কোন পরিপ্রেক্ষিতে আপনি মার্ডার বলবেন, পরিপ্রেক্ষিতটা বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এখন পরীক্ষা হলো যদি আপনার লিখিত পরীক্ষায় আসবে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন কালপাবল হোমিসাইড এন্ড মার্ডার, সবচেয়ে কমন কোশ্চেন, তাই না? কালপাবল হোমিসাইড আর মার্ডারের পার্থক্য লেখুন। তো দুনিয়ার তা সকল স্টুডেন্টরাই কি করবে, আপনার ওই যে এলকুবিরের বইয়ে, বিভিন্ন রাইটারের বইয়ে আপনার মার্ডার আর কালপাবল হোমিসাইডের পার্থক্য দেওয়া আছে। সেকশন 300 299 থেকে 3টা পার্থক্য এই পাশে দেয়, আর সেকশন 300 থেকে 4টা পার্থক্য, 4টা উপাদান ওই পাশে দেয়, দিয়া বলে দিস ইজ দ্য ডিফারেন্স, তাই না? আপনার বইয়ে তাই পড়ছেন না? তো এটা কি আসলে পার্থক্য হইলো? স্যার নাম্বার অফ কাউন্টিং দিয়ে আমরা এটা মার্ডার বলবো আপনার এটা। তাহলে আপনি কি করবেন, আপনি ওই পার্থক্যগুলো দিবেন, ওগুলো তো না দিয়ে পারবেন না। ওই পার্থক্যগুলো দেওয়ার পরে আমি যে গল্পটা করলাম, 3 টেস্ট দিয়ে দিবেন। 3 টেস্ট, দ্য বেসিক ডিফারেন্সেস এইভাবে লিখবেন। হ্যাঁ, যারা শুনতেছেন মনোযোগ দেন, যে দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন কালপাবল হোমিসাইড এন্ড মার্ডার লাইজ অন 3 টেস্ট। হোয়াট আর দিস 3 টেস্ট? এই হলো আপনার নেচার অফ দ্য ওয়েপন, নাম্বার অফ ব্লো, parts of the body on which the blow is given. If these 3 tests goes in favor of the victim, it is murder, and if this test goes in favor of the accused,
নট মার্ডার, কালপেবল হোমিসাইড। কোন এক্সামিনার আছে আপনাকে নাম্বার না দিবে বলেন? আমি জানার মতো নাই। কিন্তু এই কথা তো আপনারা স্টুডেন্টরা লেখেন না মানে লিখতে অনেকে জানা থাকে না, জানা নাই, সেজন্য লেখেনও না। তো এই আমি যেটা বললাম, পরীক্ষা আসলে আপনারা এটা লিখবেন, আশা করি আপনারা নাম্বার পাবেন। তাহলে তিনটা হচ্ছে স্যার অস্ত্রের ধরন, আঘাতের সংখ্যা, আর হচ্ছে শরীরের কোথায় আঘাত করা হয়েছে, মানে কোথায় আঘাত করলেন আর কি, সেই জায়গাটা বুঝছেন তো? ওকে, বুঝলে এবার মানে এবারে একটা টপিক বুঝছি। পরের টপিকটা হলো যে আমরা এই যে 5টা এক্সেপশন পড়লাম না, যে এই সিচুয়েশনে এটা মার্ডার হয় না, এটা কালপেবল হোমিসাইড হয়ে যায় আর কি। এই সিচুয়েশনে 5টা এক্সেপশন থেকে পরীক্ষার হলে প্রবলেমেটিক কোশ্চেন আসবে। এই 5টা এক্সেপশন থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসবে। যদিও আমি বাই দিস টাইম বলছি সংক্ষেপ করে, একটু একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে এই 5টা এক্সাম্পল থেকেই পরীক্ষার প্রশ্ন দিবে, এক্সাম্পল দিয়ে সরি মানে প্রবলেম দিবে, দিয়ে বলবে যে এটা কি কালপেবল হোমিসাইড না এটা মার্ডার, আলোচনা করুন। অথবা বলবে যে যে মারা গেছে তার নিকটাত্মীয় আপনার কাছে গেছে, আপনি একজন লয়ার, এখন তাকে অ্যাডভাইসিভ। প্রশ্নগুলো এরকম থাকে না যে আপনি এখন সে কি করবে বা এটা কোন ধারার অপরাধ, এখন ভিকটিমের কি করা উচিত, ভিকটিমের আত্মীয়ের কি করা উচিত, উকিল আপনি একজন লয়ার, আপনার কাছে গেছে অ্যাডভাইসিভ। এই অ্যাডভাইসটাই তো আপনি পরীক্ষার হলে খাতার মধ্যে লিখবেন। এরকম আপনাদেরকে আমি আবারও বলতেছি, সেকশন 300 যে 5টা এক্সেপশন আছে এটা মনোযোগ দিয়ে আপনি এক্সেপশন গুলো পড়বেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনি এক্সাম্পল পেয়ে যাবেন। ধরেন আমি যেটা 5 নাম্বার যে এক্সেপশনটার কথা বলতেছিলাম, যে পরীক্ষার হলে এরকম আসলো যে মিস্টার এক্স, ম্যান অফ 21 ইয়ার্স অফ এজ, কি করলো, যিনি একজন ব্যক্তি যার বয়স 21 বছর, সে হি হিমসেলফ টেকস দ্য রিস্ক অফ ওন ডেথ বাই হিজ ওন কনসেন্ট। কি করলো, একজন 18 বছর বয়সের ব্যক্তি সে তার নিজের জীবনের রিস্ক নিয়ে অপর একজন ব্যক্তিকে বলল যে আপনি আমাকে আঘাত করুন অথবা আপনি এই কাজটা করুন, অসুবিধা নাই, আমি অবগত আছি এটার কনসিকুয়েন্স সম্পর্কে। তো ওই 21 বছরের ব্যক্তির কথায় আপনি এগ্রি করে সেই কাজটা করলেন, সেই আঘাতটা করলেন, তার প্রেক্ষিতে 21 বছরের ব্যক্তিটা মারা গেছে। এই যে মারা যাওয়াটা whether it is culpable homicide or murder, justify, এই হলো প্রশ্ন। কালপেবল হোমিসাইড না মার্ডার জাস্টিফাই করার জন্য বলছে। আপনি জাস্টিফাই যদি করতে চান এই ঘটনাটাকে, তাহলে প্রথমে কি লিখতে হবে আপনাকে? প্রথমে লিখতে হবে কালপেবল হোমিসাইডের সংজ্ঞাটা কি, মার্ডারের সংজ্ঞাটা কি। ডিটেইল প্রশ্ন তো, আপনাকে 20 নাম্বারের প্রশ্ন অ্যানসার লিখতে হচ্ছে তো, তাই না? আর যদি 2 নাম্বার 4 নাম্বারের জন্য হয় তাহলে কিন্তু আপনি গল্প করবেন না, সরাসরি চলে যাব, অ্যানসার দিয়ে দিবেন সরাসরি। আর 20 নাম্বারের হলে তো গল্প করতে হবে, আগের গল্পগুলা। তো সেই গল্প তো আপনি পরীক্ষার হলে লিখবেন, আমি এখন আর গল্প না করি। তো আপনি কোন জায়গায় চলে যাবেন যে সেকশন 300 ধারার 5টা এক্সেপশন আছে, 5 নাম্বার এক্সেপশনে এরকম বলা আছে যে 18 বছরের বয়সের বেশি কোনো ব্যক্তি যদি নিজের রিস্ক নিয়ে তাকে আঘাত করার জন্য বলে, তাহলে তারপরে যদি কেউ মারা যায় বা আহত হয়, সেটা কি হবে না, কোনো মারা গেলে সেটা মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে। আর আমার এই ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে তার বয়স হলো 21 বছর, অর্থাৎ 18 বছরের বেশি, সে হলো মেজর, সে হলো নিজের দায়িত্ব সে নিতে পারার উপযুক্ত ব্যক্তি, সে উপযুক্ত হইয়া আপনার আমাকে ওই ব্যক্তিকে অ্যাকিউজড পারসনকে আঘাত করার জন্য পার্সু করছে। অ্যাকিউজড পারসন সে পার্সুশনে রাজি হয়ে তাকে আঘাত করছে, তার ফলে মারা গেছে। সুতরাং যেহেতু সে মেজর, যেহেতু সে মাইনর না, যেহেতু নিজের বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী তার আছে ভিকটিমের, সেহেতু সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই অ্যাকিউজ তাকে আঘাত করছে। সুতরাং এটা যদিও মারা গেছে, এটা কোনোভাবেই তার ভাইটালিটি প্রকাশ করে না, তার ব্রুটালিটি, তার হিংস্রতা প্রকাশ করে না, তার এখানে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না। সুতরাং এটা মার্ডার হবে না, এটা কালপেবল হোমিসাইড হবে। এইভাবে আপনার প্রবলেমের অ্যানসার দিয়ে আসতে হবে। আমি 5 নাম্বার এক্সেপশনের কথা বললাম আর কি। প্রাইভেট ডিফেন্সের কথা হতে পারে 1 নাম্বারটা, ওই যে আপনার আবরার হত্যা, আপনি বলছিলেন না ড্রাঙ্কার্ড, ড্রাঙ্কার্ড হইয়া মারছি, সুতরাং এটা মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হোক। তো আপনি আসলে ড্রাঙ্কার্ড কিনা
বা এই ড্রাঙ্কারটা কি নিজে নিজেই হয়েছেন কিনা, সেলফ কন্ট্রোল হারাইছেন, এটা কি নিজে নিজেই হারাইছেন নাকি ভিকটিমের কারণে হারাইছেন। যদি ভিকটিমের কারণে হারান তাহলে মার্ডার হবে না, কালপাবল হোমিসাইড হবে। কিন্তু ভিকটিমের কোনো এখানে অংশগ্রহণ নাই, কোনো দায় নাই। আপনি নিজে নিজেই একটু ড্রাঙ্কার্ড হয়েছেন ওরে পিটানোর উদ্দেশ্যে, যেন মানুষকে বলতে পারেন আমি তো পাগল ছিলাম, আমি তো ড্রাঙ্কার্ড ছিলাম, সুতরাং এটা তো আমার অপরাধ না। তো সেই বিষয় বিবেচনায় নিয়ে আপনাকে পরীক্ষার হলে অ্যান্সার দিতে হবে। কালপাবল হোমিসাইডের মার্ডারের এরকমই গল্প। আর এই ক্ষেত্রে কি স্যার, আরে হলো শাস্তির কথা এই বলা আছে। ক্ষেত্রে এই জিনিসটা দরকার নাই। কোন জিনিস? ড্রাঙ্কার কি এটা হ্যাবিচুয়াল না ইয়া, এটা তো বিবেচ্য বিষয় না। না, এটাও বিবেচ্য বিষয় হইতে পারে, কিন্তু আমার এক্সাম্পলে তো আর এত ডিটেল আমি বলি নাই, তাই না? কিন্তু এটাও তো বাস্তব জীবনে যখন বিচার করি আমরা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে কি মাঝে মধ্যেই ড্রাঙ্ক থাকে নাকি রাত দিনে ড্রাঙ্কার থাকে, সারা বছরই ড্রাঙ্কার থাকে, এমন হতে পারে সে ওই দিনই প্রথম ড্রাঙ্কার হয়েছে, সেটাও হতে পারে, তাই না? তো এগুলাই তো আপনার বিচারক বিবেচনায় নিবে। এটার নামই তো আপনার বলছি আমাদের বাংলাদেশের পেনাল কোডের ক্রিমিনাল লয়ের সর্বশ্রেষ্ঠ প্রিন্সিপাল কোনটা? প্রিজাম্পশন অফ ইনোসেন্স। মানে যতই খারাপ আসামি হোক, যতই মার্ডার করুক, আইন বলছে সে হলো নির্দোষ। এখন তুমি বাদী প্রমাণ করো, রাষ্ট্র প্রমাণ করো সে হলো খুন করছে, সে হলো দোষী, তাই না? তার একটা প্রশ্ন আছে স্যার। ওকে, আর আপনার বাকি যে সেকশন গুলো আছে সেগুলো হলো আপনার মানে শাস্তি, 304 এর শাস্তি, 302 এর শাস্তি, আপনার 307 এ অ্যাটেম্প টু মার্ডার শাস্তি, এটা তো মারেন নাই, মারার উদ্যোগ নিছেন, সেটা শাস্তি। তো শাস্তিগুলা আপনার তো অবশ্যই মাথায় রাখতে হবে। আমি তো এখানে শাস্তি গুলা আপনাদেরকে বোঝানোর আমি মনে করি না কিছু আছে, আছে কিছু নিজেরা পড়লেই ধরে নিতে পারবেন। আর একটা প্রশ্ন করা যাবে? এবার প্রশ্ন করতে পারেন কেউ। হ্যাঁ বলেন, কে আপনি? স্যার ওই যে তিনটা উদাহরণ যে এখানে দেওয়া হলো, যে একটু লাউডলি বলতে হবে ভাই, আসতেছে না। এখানে যে তিনটা উদাহরণ দেওয়া হলো মার্ডার এবং কালপাবল হোমিসাইডের পার্থক্য, স্যার শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলেন। তো ওই নেচার অফ ওয়েপন, নাম্বার অফ ব্লো, পার্টস অফ বডি আপন হুইচ দি ব্লো হ্যাজ বিন কস্ট, এই যে কয়েকটা দেওয়া হলো, তো এই তিনটা উদাহরণ আমরা আসলে রেফারেন্স কি হিসাবে দিব? ওকে, গুড কোশ্চেন, বুঝছি। এখন এই তিনটা কথা কোন সেকশনে বলা আছে, কোন বইয়ে বলা আছে, তাই না? এই হলো তো মূল কোশ্চেন। জি, গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আপনারা রতনলাল ধীরাজলালের বই কেউ পড়ছেন? সবাই বলছেন আলহামদুলিল্লাহ আমরা কেউ পড়ি নাই, তাই না? জি জি স্যার, পড়ছি অনেক আগে। হ্যাঁ, অনেক আগে পড়ছেন বা কেউ পড়েন নাই। তো ওই বইয়ে আপনার বলা আছে, এই টেস্টগুলো দেওয়া আছে, এবং সেটা ওই বইয়ের রাইটার রতনলাল কোত্থেকে পাইছে? হ্যাঁ, সেটা পাইছে আমার কলকাতার একটা মামলাতে। কলকাতা অনেক আগের ঘটনা আর কি, যেটা কলকাতার মামলার মানে প্রিন্সিপাল গুলো তো বাংলাদেশের জন্য প্রযোজ্য, যেগুলো আপনার 1947 এর আগের ঘটনা আর কি। তো সেগুলো তো বাংলাদেশের জন্য আপনার প্রযোজ্য, আমরা নিয়ে নিছি সেই প্রিন্সিপাল গুলা। তো ওই আমার এখন আপনার মামলার নাম এবং কোন কোন পাবলিকেশনে আসছে এটা এখন মনে নাই, তবে পরে আমি দিতে পারবো আশা করি। তো সেই অথবা আপনারা সেই বইটা দেখলেও পেয়ে যাবেন যে 3 ওয়ে টেস্ট, তিনটা টেস্ট একটা মামলাতে বলছে এরকম মামলা হয়েছিল। সেই মামলায় ইন্ডিয়ান বিচারপতি বলছে যে প্রকৃতপক্ষে মার্ডারের কালপাবল হোমিসাইড বুঝতে হলে এই তিনটা টেস্টকে রিলাই করতে হবে, এবং উনি ওই ঘটনায় তিনটা টেস্টের উপর নির্ভর করে দিয়েছেন এবং আমাদেরকেও বলছেন এটাকে রিলাই করার জন্য। এখন আপনি যদি বিচারক হিসেবে তিনটাকে বিবেচনায় না নেন, অন্য কিছু বিবেচনায় নেন, তাতে আপনার মাথায় তো বাড়ি দিবে না কেউ, তাই না? কিন্তু কিন্তু ওটা ওই তিনটা বিবেচনা নিলে আপনার জন্য সহজ হয় আর কি চিন্তা করতে। সুতরাং আপনার প্রশ্নের আনসারে এরকম বলা যাচ্ছে যে আপনার মানে ইন্ডিয়ান একটা মামলায় এই সিদ্ধান্তটা আসছে, এই তিনটা টেস্ট। তো মামলাটা রেফারেন্স পরীক্ষার হলে দিতে পারলে আপনার নাম্বার বেশি পাওয়া যাবে, বা নিদেন পক্ষে আপনার ভালো একটা অবস্থান আছে, আইন কানুন ভালো জানেন, এটা বোঝা যাবে আর কি। তো সেই জন্য নাম্বারটা আপনারা যারা আছেন কেউ যদি রতনলালের বই পারেন দেখে নিয়ে ওটা নোট ডাউন করে নেবেন। আর আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে দিয়ে দেবো, আমার কাছে আছে সম্ভবত, আমি রেফারেন্স ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো।
তার একটা বিষয় এখানে আমাদের 300 ধারাতে যে 4 নম্বর যে অপশনটা আছে, যে সেখানে একটা কথা বলা আছে ডেঞ্জারাসলি ইমিনেন্ট অ্যাক্ট হলে যে ওই 299 ধারার সাথে একটু ডিফারেন্স, এই জিনিসটা কি আমরা এই জিনিসটার সাথে তিনটার একটু মিলে যায় কিছু একটা নেচারের, তো সেটাকে আমরা দিতে পারি কার সাথে 300 ধারার 4 নম্বর ইয়েটা যে এক্সেপশন। হ্যাঁ, যে অ্যাক্ট হতে হবে ডেঞ্জারাস, ইমিনেন্টলি ডেঞ্জারাস, ওখানে যে বলেছে ইমিনেন্টলি ডেঞ্জারাস হলে সেটা মার্ডার হবে, সেটা যেটা মানে 299 ধারাতে নেই। তো সেটা আমরা কি ডিফারেন্সটা দিতে পারবো কিনা? এই ন্যাচারের সাথে আপনাদের তিনটা টেস্টের সাথে কিছুটা মিলে যায় এক্সিস্টিং আইনের বিধান অনুসারে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন এই 4 নাম্বার আইটেমটাকে বিবেচনা নিলেই হয়ে যায়, তাই তো? জি 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 স্যার, জি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আপনি মানে রিলেট করতে পারছেন, দিস ইজ ভেরি গুড। হ্যাঁ, গুড সাইন যে আপনি রিলেট করতে পারছেন। এখানে কি বলছে যে যিনি আঘাত করতেছেন উনি জানেন যে এই অস্ত্রটা এতই ডেঞ্জারাস দ্যাট ইন অল প্রবল সব ধরনের ক্ষেত্রেই এটা আপনার এই ধরনের আঘাত মৃত্যু ঘটায়। মানে আমি বলতে চাচ্ছি এখানে ব্যাপারটা এরকম হলো যে আপনি রামদা দিয়া কারো গলায় কূপ দিচ্ছেন, এরকম যদি হয় আপনি রামদা হাতে নিচ্ছেন কারো গলায় কূপ দিতেছেন, মানে গলা কাটতেছেন, এরকম অবস্থায় ওটা মার্ডারই হবে, অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগই নেই। এটাই বলছে 4 নাম্বার আইটেমে আর কি, যে অস্ত্রটা এমনই ডেঞ্জারাস এবং আঘাতটা এমনই জায়গায় এবং এমনই ধরন, এটার এভরি পসিবিলিটি আছে মরে যাওয়ার, সুতরাং এটার কালপাবল হোমিসাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আপনি ওই 3টা টেস্টকে এই 4 নাম্বার আইটেমের সাথে মিলাইতে চাচ্ছেন, তাই তো? জি 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 স্যার, গুড। আমি আই ডু অ্যাপ্রিশিয়েট, আমি এটাকে আপনি পছন্দ করছি। হ্যাঁ, একজন যে মিলে যাবে তা না, কিন্তু আপনি যে মানে ব্যাপারটা ধরতে পারছেন, আপনি এটা রেফারেন্স দিয়ে ওটাকে ব্যাখ্যা করতে যাচ্ছেন, আমি এটাকে ডিনাই করব না। হ্যাঁ, গুড, ভেরি গুড, আপনি করতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, একটা প্রশ্ন ছিল স্যার আমার। জি স্যার, বলতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে ঘটনাগুলো পড়ালেন, আমরা এতদিন যেভাবে পড়ছি বইয়ের বাতা নিয়মে পড়ছি, আমি কোনো জিনিস বুঝতে না চাইলেও এটা মুখস্থ করতে হচ্ছে। এখন যে সামারিটা আমরা ক্যাপিটাল হোমিসাইড এবং মার্ডারের পড়লাম, এইটার আপনি একটু আমাদের কোনো শর্ট দেওয়ার বা আপনি বললেন আমরা পুরোটা লিখে নিলাম, এরকম সুযোগ হবে? হ্যাঁ, আমি বললাম, এতক্ষণ বললাম, আপনারা লিখে নিলেন না। আবার এই যে আপনাদের যে কিবরিয়া ভাই, উনি তো আপনাদেরকে রেকর্ডিংও দিবে বলছে আমাকে, তো আপনারা ওখান থেকে নিতে পারবেন। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার আসলে কোনো নোট নাই। আমি ওই ছাত্র জীবনেও আমার বন্ধুদের মতো নোট করে পড়তে পারি নাই, আর আমিও জুডিশিয়ারি পরীক্ষা দেওয়ার সময় নোট করে নিয়ে যাই নাই, মাথার মধ্যেই সেট করতাম, মাথা থেকেই পরীক্ষার হলে দিতাম। আর আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কোচিং গুলাতে ওই মাথা থেকেই দেই। এখন নোট তো নাই, তবে নোট এইভাবে নোট নাই, তবে আমি যে ক্লাস নিছি বিভিন্ন জায়গায়, ওখানে লেকচার শিট গুলা যারা লিখছে স্টুডেন্টরা, ওগুলা আপনারা ফটোকপি করে নিলে হয়তো পাবেন, অথবা আমি যা বলছি আজকে সেটাও লিখে থাকলে সেটাই হতে পারে। আমার কাছে তো নাই ভাই। এটা কিছু লিখছি স্যার, কিন্তু এই ঘটনা তো 2-3 দিন বা সপ্তাহখানেক আমাদের মনে থাকবে, কিন্তু এটা যদি আমি মানে পুরাটা ডিসক্রাইব করে লিখতে পারতাম যে আপনি যেভাবে বলেন এই ভাষায়, তাহলে আমি 2বার পড়লে পরীক্ষার হলে এটা বলার সম্ভাবনা থাকতো না। ঠিক আছে, কিবরিয়ার কাছ থেকে তোফাজ্জল ভাই রেকর্ডিং নিয়ে নেন, তাহলে শুনবেন। তোফাজ্জল ভাই, জি স্যার বলছেন আমি রেকর্ডিং আমার কাছে হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা রেকর্ডিং নিয়ে নেন, তাহলে আপনারা বাসায় বসে শুনবেন। জি, ঠিক আছে, ওকে। আমরা আজকে এই পর্যায়ে কথা বলা শেষ করব। কিবরিয়া ভাই, আমরা কি পেনাল কোডের উপর আরেকটা ক্লাস পাবো নাকি পাবো না? এখন স্যার আমাদের 26 তারিখ পরীক্ষা ধরলে তো শিডিউল খুব টাইট হয়ে যায়, সিআরপিসিটা এখনো বাকি আছে, ওটা আপনাকে ধরতে হবে আর কি। তাহলে আগামী ক্লাসে পেনাল কোডটা আমি অল্প কিছু কথা বলে আপনাদেরকে গুছাই দিব আর কি, সেটা আধা ঘন্টার মধ্যেই হোক। হ্যাঁ, তারপরে আমি সিআরপিসি তাহলে কথা বলি। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। তাহলে আজকে আমরা কথা বলা শুরু করব। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন স্যার। আমাদের যে 403 এ যে আমরা বলছিলাম যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, স্যার এখানে, জি স্যার, স্যার এখানে একটা কথা আছে কি যে অসাধু ভাবে, স্যার আমি যদি সরল বিশ্বাসে যদি আমি ওটা নিয়ে ব্যবহার করি, তাহলে কি স্যার এটা অপরাধ হবে কিনা? না, হবে না। ডিসঅনেস্ট ইন্টেনশন তো থাকতেই হবে। জি স্যার। স্যার যে আপনি উদাহরণ দিলেন আগে যে মোটরসাইকেল ইউজ করার ক্ষেত্রে, আমি মোটরসাইকেলটা নিলাম সরল বিশ্বাসে ব্যবহার করলাম, স্যার তখন তো আমার অপরাধ হবে না? না, আপনি সরল বিশ্বাসে, আপনি আমার মোটরসাইকেল, আপনি সরল বিশ্বাসটা কোথায়?
সেটা তো আবার অসম্মতিতে নিতে, তাই না? তা আপনার মানে আমার মোটরসাইকেল আপনি ব্যবহার করবেন সরল বিশেষ কোন জায়গায়? এখানেই তো একটা আপনার ডিজনেশন টেনশন আছে। ওকে ভাই, আপনারা সবাই ভালো থাকেন। স্যার একটা কোশ্চেন ওই যে আমাদের একজন ভাই করছেন, পড়াশোনার বাইরেই বলা যায়, প্র্যাকটিক্যালি কোশ্চেনটা করছেন যে উনি লিখছেন যে উচ্চ আদালত জামিন দিলে, আগাম জামিন নিলে পরে নিম্ন আদালতে বহাল থাকে কিনা, আর সময় শেষ হলে জেলে যাইতে হয় না, নিম্ন হতে জামিন দিবে কিনা। জননিরাপত্তা আইনে মামলা হয়েছিল না, আগাম জামিন নিচ্ছে, এখন নিম্ন আদালতে তাকে অ্যারেস্ট করবে কিনা বা সে জামিন পাবে কিনা, এই ধরনের একটা কোশ্চেন করছেন। আপনি তো প্র্যাকটিক্যালি একটু যদি বলতেন আর কি। কে প্রশ্ন করছে? এটা হচ্ছে আমাদের এক ভাই, এখানে এক ভাই প্রশ্ন করছেন আর কি, প্রাইভেট আমাকে প্রশ্নটা প্লিজ আপনি যদি আরেকবার বলেন, আমি ধরতে পারি নাই। উনি লিখছেন যে আগাম জামিন নিলে পরে নিম্ন আদালতে বহাল থাকে কিনা, থাকবে না। আচ্ছা, আর সময় শেষ হলে জেলে যেতে হয় না, নিম্ন হতে জামিন দিবে। আচ্ছা আচ্ছা, জি, এই বিষয়ে আর কি, মানে আগাম জামিন যেতে হবে, মানে এটা ম্যান্ডেটরি না অ্যারেস্টের আগ পর্যন্ত। আচ্ছা, তারপরে সে জেলে যাবে কি যাবে না এটা ডিপেন্ড করবে ওই ম্যাজিস্ট্রেট। এখন সেই ম্যাজিস্ট্রেট আপনার হাইকোর্ট তো বলে দেয় নাই যে সে যখন আগাম জামিনের মেয়াদ যখন শেষ হবে আর পুলিশ যখন তাকে ধরবে আর ম্যাজিস্ট্রেটের কাছে যখন নিয়ে যাবে তখন ম্যাজিস্ট্রেট আমার অর্ডার বহাল রাখবেন, এই কথা তো বলে দেয় নাই। স্যার পুলিশ না ধরার আগে সারেন্ডার যে করে আর কি, সারেন্ডার করলে তো আপনার ওই হাইকোর্টের ওই আগাম জামিনের অর্ডারে লেখা থাকে নিচের দিক দিয়ে আপনি পড়েন একটা অর্ডার, জি জি, ইনশাআল্লাহ শুট থাকে আর কি, হ্যাঁ, বলা থাকে যে দ্য লার্নেড লোয়ার কোর্ট ইজ এট লিবার্টি, সে স্বাধীন। জি স্যার, জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, ক্রিমিনাল রিভিশন মামলার ক্ষেত্রে হাইকোর্ট 1 বছরের জামিন দিয়েছে, পরে ওই আসামি লয়ারের মাধ্যমে জামিনটা এক্সটেনশন করেননি, দেন সেক্ষেত্রে লয়ার কোর্ট কি ওই আসামিকে ওয়ারেন্ট দিবে? এটা একটা বাংলাদেশের সবচেয়ে কমন ঘটনা আর কি এগুলা, বুঝছেন? তো এখন এই যে ঘটনাটা বললেন না, বাস্তবে এখন আমার এমন একটা দুটা নাই চলতেছে আমাদের দেশে, ওই নিম্ন আদালতের জজ সাহেব ওয়ারেন্ট দিতে সাহস পাচ্ছে না যে হাইকোর্টের জামিন দেওয়া, আবার এই দিক দিয়ে আইনেরও ব্যত্যয় হচ্ছে, এইভাবেই বাংলাদেশে চলতেছে। এর মধ্যে আপনার সুনির্দিষ্ট কোনো সমাধান আমি দেখি না, বা ওরকম ব্যাখ্যা করলে প্রত্যেকটা ঘটনা অনুযায়ী ব্যাখ্যা করে করে সিদ্ধান্ত নেই আমরা, কিন্তু সুনির্দিষ্ট কোনো রুলস আমি পাই নাই। তবে রুলসটা আমি মনে করি এরকমই যে জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে ওয়ারেন্ট দেওয়া যাবে, কিন্তু আপনার হাইকোর্ট থেকে এরকমও হয়েছে যারা ওয়ারেন্ট দিছে তাদেরকে উল্টা ডাকাইছে যে কেন ওয়ারেন্ট দিল ব্যাখ্যা দেওয়ার জন্য, বুঝছেন? এখন ঘটনার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটরা সাধারণত এরকম ক্ষেত্রে ওয়ারেন্ট দেয় না বা কম দিয়ে থাকে। হ্যাঁ, তবে আমি বলতে চাই দেওয়া যায়, ব্যক্তিগত মতামত, আইনের না। আমার একটা কোশ্চেন ছিল, প্যানেল করতে বাইরে করব স্যার? স্যার এখন মনে হয় কোশ্চেন আর আজকে মনে হয় করা ঠিক আছে, স্যার টায়ার্ড, অনেকক্ষণ ক্লাস দিয়েছেন, আমার মনে হয় যে আমি আসলে বাসায় আসছি 7টায়, আপনাদের 7টার পরে, আমার মনে নাই ক্লাসের কথা, আমি যখন নাস্তা করতেছিলাম তখন ভাই ফোন দিল, তখন মনে হলো আমার তো ক্লাস আজকে। তো আমার মনে হয় সামনে ক্লাসে কারো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন ফাঁকে ফাঁকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর স্যার আমরা কি আগামী সপ্তাহে কি স্যার ক্লাস কি ওই যে শনিবারের দিন কোনো এক্সট্রা ক্লাস নেওয়া যাবে? তাইলে ওই শনিবারের দিন কোনো ক্লাস নেওয়া যাবে? হ্যাঁ, শনিবারে ফ্রি আছি তো। তাহলে শনিবারে সন্ধ্যা আমরা স্পেশাল ক্লাস একটা নেই, রোববারে আমাদের শিডিউল ক্লাস আছে, শনিবার দিন আপনার পেনাল কোডের সাথে সিআরপিসিটা শুরু হয়ে গেল, তাইলে ইনশাআল্লাহ আমাদের 26 তারিখটা কভার হবে তাহলে আর কি। 26 তারিখ তো দেরি আছে, মানে আমাদের কোন সাবজেক্টটা ফুল কমপ্লিট হয় নাই, তো সবগুলো সাবজেক্টই তো আপনাদের নিতে হবে, এই জন্য আর কি সপ্তাহে এখন 3টা চলতেছে, তো ওইটা যদি আর একটা করা যায় কিনা এরকম চিন্তা। ঠিক আছে, অসুবিধা নাই, শনিবার ইনশাআল্লাহ কথা বলবো। হ্যাঁ, তাহলে শনিবার দিন ইনশাআল্লাহ স্যার পেনাল কোড আর সিআরপিসি যেটা আপনি যেভাবে নেন ইনশাআল্লাহ থাকবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই। ইনশাআল্লাহ, জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি, আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে ক্লাসে ছিলেন এতক্ষণ। খুব বলা যায় স্যারের উপরে খুবই প্রেসার ছিলেন আজকে, ফিজিক্যালি